থ্যাংক ইউ ফাতেমা, ভুলে গেছিলাম। সো যে কথাটা বলতে চাচ্ছিলাম, স্টেপ ওয়ান এর জিআইডি থেকে তোমার অনেক বেশি প্রশ্ন থাকবে। আমি তোদেরকে একদিন বলছিলাম, শেয়ার করছিলাম, রাইট? যে আমি যে এক্সামটা শুরু করি তখন আমার ফার্স্ট 4-5টা কোশ্চেন ছিল হচ্ছে জন্ডিস নিয়ে। অবস্ট্রাকটিভ জন্ডিস, প্রোগ্রেসিভ জন্ডিস, জন্ডিস নিয়ে ছিল প্রশ্নগুলো। ওকে, হাইপারবিলিরুবিনিয়া ছিল। তারপরে ক্রিগল্যান্ড নেজার সিনড্রোম ছিল, ডুবিন জনসন সিনড্রোম ছিল, যেগুলো তোমাকে আমি পড়াবো আর কি। এম, পড়াইছি কি এগুলো কোথাও? রেনালে বোধহয় না, এগুলো পড়াইনি এখনো। জিআইটি তে এগুলো পড়তে হবে আমাদেরকে। সেগুলো খুবই বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, সো জিআইটি, সিভিএস, নার্ভাস, এই তিনটা হচ্ছে সবচেয়ে বড় সিস্টেম। সবচেয়ে বড় সিস্টেম হচ্ছে এই তিনটা। তো এখন আমাদের কি কি রিসোর্স ইউজ করবো হ্যাঁ জিআইটির জন্য, সেটা লেটস মেক ইট ক্লিয়ার লাউড। সেটা হচ্ছে এমব্রায়োলজি জিআইটি তে ভালোই আছে এবং ইম্পর্টেন্ট। হ্যাঁ, এমব্রায়ো, যেটা হচ্ছে অ্যানাটমি। অ্যানাটমি জিআইটি তে এমব্রায়ো অ্যানাটমি হিউজ। সো তুমি এক্সামে অ্যাটলিস্ট এখান থেকে 2 থেকে 3টা কেস পাবা। তো আমি যদি কয়েকটা সিস্টেমের নাম বলি, লাইক মনে করো মাস্কুলোস্কেলেটাল, যেটা হচ্ছে জিআইটি এন্ড রিপ্রোডাক্টিভ সিস্টেম, এই তিনটাতে অ্যানাটমি অনেক বেশি আছে। হ্যাঁ, তো অ্যানাটমি আমাদেরকে জিআইটি তে অনেক অ্যানাটমি পড়তে হবে। এমব্রায়ো, অ্যানাটমি, এরপর আসে ফিজিওলজি, প্যাথোলজি, এরপর জিআইটি, ফার্মা। ওকে, তো আমরা এমব্রায়োলজি পড়বো হচ্ছে এমব্রায়োলজি এন্ড অ্যানাটমি সোলিলি আমরা দুটো রিসার্চ থেকে পড়বো। একটা হচ্ছে আমি তোমাদেরকে পড়াবো আর কি, সেটা হচ্ছে ফার্স্ট এইড প্লাস ব্ল্যাক বুক। ওকে, তো ফার্স্ট এইড প্লাস ব্ল্যাক বুক পড়লে তোমাদের মোটামুটি ফার্স্ট এইড তো কভার হচ্ছে, প্লাস ইওয়াল কভার হয়ে যাবে। ওকে, তো তোমরা নিজেরা তো ইওয়াল যখন সলভ করবা তখন দেখবা যে ইওয়াল এর বাকি থাকবে না কিছু, মানে তোমার ব্ল্যাক বুকে ফার্স্ট এইডে যেগুলো আছে সেগুলো পড়বো, প্লাস ইওয়াল এর যেসব এক্সট্রা জিনিস আছে সেগুলো ব্ল্যাক বুকে আছে। তো ফার্স্ট এইড এন্ড ব্ল্যাক বুক আমরা পড়বো এমব্রায়োলজি এন্ড অ্যানাটমির জন্য। আই হোপ ক্লিয়ার করতে পারছি। এখন হচ্ছে ফিজিওলজির জন্য। ফিজিওলজির জন্য আমরা লিন্ডা পড়বো না, লিন্ডার ছোট ভাইটাকে পড়বো। ছোট ভাই হচ্ছে বিআরএস ফিজিওলজি। সো বিআরএস ফিজিওলজি পড়বো আমরা জিআইটির জন্য, নট লিন্ডা। ওকে, তো তারপরে আমরা ফার্স্ট এইড, ব্ল্যাক বুক ফিজিওলজির জন্য প্রয়োজন নাই। বিআরএস এন্ড ফার্স্ট এইড। প্যাথোলজির জন্য আমরা যেটা পড়বো, প্যাথোলজির জন্য জিআইটি প্যাথোলজির জন্য প্যাথোমা ইজ নট নিডেড। ওকে, জিআইটি প্যাথোলজির জন্য প্যাথোমা ইজ নট নিডেড। সো আমরা যেটা করব সেটা হচ্ছে যে ফার্স্ট এইড এন্ড ব্ল্যাক বুক পড়বো প্যাথোলজির জন্য। ফার্মাকোলজির জন্য সেম, ফার্স্ট এইড এন্ড ব্ল্যাক বুক পড়বো। তো প্যাথোমা যে সিস্টেমে লাগে সেই সিস্টেমে তোমাকে পড়াই আমি প্যাথোমা। তো বিষয়টা হচ্ছে এরকম যে প্রতিটা সিস্টেমে কিছু নিজস্ব স্ট্রাকচার আছে, যেটা আমার মনে হয়েছে যে এখান থেকে পড়লে বেস্ট। এখন তুমি যদি চাও যে ভাই আমি প্যাথোলজির জন্য প্যাথোমাটাও পড়তে চাই, আমি কি পারি পড়তে? অবশ্যই পড়তে পারো, দেয়ার ইজ নো হার্ম স্টাডিং। বাট বিষয়টা হচ্ছে অ্যাটলিস্ট আমাদেরকে ফার্স্ট এড ব্ল্যাক বুক পড়তে হবে, এবং ফার্স্ট এড এন্ড ব্ল্যাক বুক যখন যখন তোমাদেরকে পড়াবো প্যাথোমাতে যদি কিছু এক্সট্রা থাকে সেগুলো আমি কভার করে ফেলবো। বিষয়টা হচ্ছে এরকম, তুমি নিচে একবার প্যাথোমা পড়লে পড়তে পারো, বাট আমি তোমাকে প্যাথোমা পড়াবো না। বাট কারণ হচ্ছে নট নিডেড ফর জিআই। লাইক এরপর যখন রেসপিরেটরি সিস্টেম পড়াবো তোমাদের, রেসপিরেটরি তোমাকে প্যাথোমা পড়াবো। বিষয়টা হচ্ছে এরকম যে কোন সিস্টেমের জন্য কোনটা কি প্রয়োজন সেটা আমার আইডিয়া আছে, এবং আমি ওই তোমাদেরকে পড়াবো। এরপরে তুমি এক্সট্রা রিসার্চ যদি কিছু করতে চাও হচ্ছে করতে পারো। হ্যাঁ, বা গলজান বেশি ভালো নাকি প্যাথোমা? আচ্ছা, এটা হচ্ছে নেভার এন্ডিং একটা প্রশ্ন যে গলজান বেশি ভালো না প্যাথোমা। স্টেপ ওয়ান এ ফোকাস, স্টেপ ওয়ান শুধুমাত্র স্টেপ ওয়ান এ ফোকাস করে হচ্ছে প্যাথোমা। আর গলজান হচ্ছে স্টেপ ওয়ান এর বাইরেও তোমার কারিকুলামে অনেক বেশি ফোকাস করে। সো তুমি যদি রবিন্স না করতে চাও, তুমি যদি লাইক তুমি রবিন্স পড়তে চাও না, তুমি গলজান যারা পড়তে চাও, যারা এখন হচ্ছে থার্ড ইয়ারে আছো, লাইক যারা প্যাথোলজি শুরু করবা, ফার্স্ট ইয়ার আছো, সেকেন্ড ইয়ার আছো, রাইট? ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার যারা আছো তারা গলজান করতে পারো। ওকে, যারা ফাইনালের অলরেডি উঠে গেছো তাদের আর গলজান পড়ার সময় নেই বা প্রয়োজন নেই। আশা করি আমার কথাটা বুঝতে পারছো। যারা ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার আছে তারা গলজান করতে পারো। ওকে, গলজান পড়লে রস নাই, গলজানে একটু ডিটেলস লেখা, তো তোমার জন্য ইজিয়ার হবে। যারা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার আছে তাদের জন্য প্যাথোলজির জন্য প্যাথোমার চাইতে গলজান ইজ বেটার। তো যারা ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার আছে তাদের জন্য। আচ্ছা, তো তাহলে আমরা শুরু করি পড়াশোনা আজকে। ওকে, সো রিসোর্স কোনো প্রশ্ন আছে জেআইটি রিসোর্স নিয়ে? প্রশ্ন থাকলে করতে পারো, নাহলে আমরা পড়াশোনা শুরু করবো এখন।
হুম, আচ্ছা। সো আমাদের আজকে পর ইয়াটা হচ্ছে টপিকটা হচ্ছে আমরা জেআইটি ফিজিওলজি থেকে শুরু করব। দেন জেআইটি ফিজিওলজি পড়ানোর পরে আমরা দেখবো আসলে যে প্যাথোলজি পড়ানো যায় না অ্যানাটমি পড়ানো যায়। তো আমার ইচ্ছা আছে জেআইটি ফিজিওলজি পড়ে প্যাথোলজি ফার্মাকোলজি শেষ করে দেন অ্যানাটমি এন্ড এমব্রিওলজি পড়াবো। ওকে? এটা হচ্ছে আমার ইচ্ছা। কারণ হচ্ছে ফিজিওলজিটা ইম্পর্টেন্ট পড়ানোর আগে দরকার আছে। কারণ কিছু অ্যাসোসিয়েশন আছে প্যাথোলজি পড়ার আগে ফিজিওলজিটা লাগবে। তো ফিজিওপ্যাথি শেষ করে ফার্মাকোলজি শেষ করে অ্যানাটমি এমব্রিওলজি পড়ানোর ইচ্ছা আছে। এখন পর্যন্ত আমার মনে হচ্ছে এটা বেটার। যদি মনে হয় ফিজিওলজি পড়ানোর পর অ্যানাটমি এমব্রিওলজি পড়িয়ে দেন প্যাথোলজি শুরু করা উচিত সেটা আমি দেখবো পরে। আগে আমার ফিজিওটা শেষ করি। ওকে? আচ্ছা। তো চলো। তো ফিজিওলজি আমরা পড়তেছি কোত্থেকে? সেটা হচ্ছে বিআরএস থেকে। ওকে? বিআরএস এন্ড আমরা সাইমultaneously ফার্স্ট এইড টা অবশ্যই ইউজ করব। ফার্স্ট এইড এ খুব বেশি নাই যে এটি ফিজিওলজি এজন্য আমার মেইন রিসোর্স হচ্ছে বিআরএস। কথা হচ্ছে ভাই জেআইটি ফিজিওলজি আমাদের কি পড়ার প্রয়োজন বা কি পড়তে হবে সেটা অনেক কিছুই জেআইটি ফিজিওলজি যখন যে পড়াবো তোমাদের অনেক কিছু তোমাদের কারিকুলামে পড়া নাই বাট এখন অনেক কিছু নতুন কিছু শিখতে হবে নতুন কিছু পড়তে হবে। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমি বলে দিব যে কোনটা হাই ইয়েল্ড কোনটা লো ইয়েল্ড। হ্যাঁ, তো আমরা প্রথমে একটা লো ইয়েল্ড ইনফরমেশন দিয়ে শুরু করি সেটা হচ্ছে স্ট্রাকচার অফ দা জিআই ট্র্যাক্ট। তো এটা মেইনলি বোঝানো হচ্ছে যে একটা জিআই ট্র্যাক্টের হিস্টোলজিক্যাল স্ট্রাকচার কি কি। তোমাদেরকে জাস্ট এখান থেকে খুব বেশি আমি পড়ার প্রয়োজন নাই, তোমাকে জাস্ট নামগুলা জানতে হবে যে হিস্টোলজিক্যাল স্ট্রাকচার গুলা কি কি আছে। জিআই ট্র্যাক্ট স্ট্রাকচারটা সেটা হচ্ছে আমাদের জিআই ট্র্যাক্টটা আসলে কি দিয়ে তৈরি। হ্যাঁ, এপিথেলিয়াল সেল, মাসকুলারিস মিউকোসা, সার্কুলার সেল, লঙ্গিটিউডিনাল মাসল এন্ড সাবমিউকোসাল প্লেক্সাস। এটা তোমরা অনেকে জানো। আচ্ছা, এখন কোন সেলের আসলে কি কাজ সেটা জানতে হবে। সেটা হচ্ছে এপিথেলিয়াল সেল যেটা, সেটা হচ্ছে মেইনলি আমাদের জিআই ট্র্যাক্টের একটা স্পেশালাইজড পার্ট। কারণ হচ্ছে জিআই ট্র্যাক্ট তোমরা জানো অ্যাবজর্পশন এন্ড সিক্রেশন অফ দ্য মেজর ভাইটাল রোল প্লে করে, রাইট? সো এপিথেলিয়াল সেলটা ইউজুয়ালি আমাদের সিক্রেশন এন্ড অ্যাবজর্পশনে হেল্প করে। ওকে? জিআই ট্র্যাক্টের এটার ইম্পর্টেন্স দ্যাটস ইট, এটুকু জানলেই মোর দ্যান এনাফ। আচ্ছা, এখন আসো যে মাসকুলারিস মিউকোসার কাজটা কি। মাসকুলারিস মিউকোসা হচ্ছে আমাদের সিক্রেশন এন্ড অ্যাবজর্পশনের জন্য যে সারফেসটা প্রয়োজন। কে সিক্রেশন বা অ্যাবজর্পশন করবে একটা সারফেস অবভিয়াসলি, রাইট? সেটা হচ্ছে আমার মাসকুলারিস মিউকোসা দেয়। আচ্ছা, এখন হচ্ছে সার্কুলার মাসল। সার্কুলার মাসলের কাজটা কি? সার্কুলার এন্ড লংগিটিউডিনাল মাসল আমরা এই দুটো একসাথে পড়বো। সার্কুলার এন্ড লংগিটিউডিনাল মাসলের কাজের ভিতরে সবার আগে আসলে সার্কুলার। তো সার্কুলার মাসলটা যেটা করে যখন আমাদের জিআইটা একটা কন্ট্রাকশন হয়, ওকে? কন্ট্রাকশন হয় তখন আমাদের যে লুমেন আছে, জিআইটা একটা যে লুমেন আছে এই লুমেনটা ডায়ামিটারটা কমায় দেয়। ওকে? সার্কুলার মাসলের কাজ হচ্ছে ডায়ামিটারটা কমায় দেওয়া, ডিক্রিজ করা। আচ্ছা, লংগিটিউডিনাল মাসলের কাজ হচ্ছে আমাদের জিআই ট্র্যাক্টটা শর্টেনিং করা। যখন কন্ট্রাকশন হয় তখন জিআই ট্র্যাক্টের যে লেন্থ সেটা শর্টেনিং করাটা হচ্ছে লংগিটিউডিনাল মাসলের কাজ। এখন আসো সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সাবমিউকোসাল প্লেক্সাস। ওকে? তো সাবমিউকোসাল প্লেক্সাস এন্ড মাইন্ট্রিক প্লেক্সাস, আমরা দুইটা প্লেক্সাস পড়বো জিআই ট্র্যাক্টে। সাবমিউকোসাল প্লেক্সাসের একটা নাম হচ্ছে মেজদার প্লেক্সাস। তো সাবমিউকোসাল প্লেক্সাস এন্ড মাইন্ট্রিক প্লেক্সাস এই দুইটা মিলে আমাদের জিআইটির যে নার্ভাস সিস্টেম সেটা কি বলবো সেটা কম্পোজ করে, সেটা তৈরি করে। জিআই ট্র্যাক্টের যে নার্ভাস সিস্টেম সেটাকে আমরা বলি এন্টেরিক নার্ভাস সিস্টেম। এটা মনে রাখবা হল লাইফ। জিআই ট্র্যাক্টের নার্ভাস সিস্টেম নার্ভাস সিস্টেমকে বলে এন্টেরিক নার্ভাস সিস্টেম। ওকে? তোমরা যদি অবাক হবা যে অনেকেই জানে হয়তো যে আমাদের শুধুমাত্র সেন্ট্রাল নার্ভাস সিস্টেমই আছে, রাইট? বডিতে না, ওদের আরেকটা নার্ভাস সিস্টেম আছে সেটা যেটার নাম হচ্ছে এন্টেরিক নার্ভাস সিস্টেম। আচ্ছা, সো আমি আরেকবার রিভিউ করে দিই। এপিথেলিয়াল সেল, মাসকুলারিস মিউকোসা, সার্কুলারিস মাসল, লঙ্গিটিউডিনাল মাসল, সাবমিউকোসাল প্লেক্সাস এন্ড মাইন্ট্রিক প্লেক্সাস। আচ্ছা, এখন আসো আমাদের হাই ইয়েল্ড একটা টপিক পড়বো সেটা হচ্ছে তাহলে জিআই ট্র্যাক্ট কি কি দিয়ে তৈরি সেটা একটা আইডিয়া পাইলা, হিস্টোলজিক্যাল স্ট্রাকচার। জিআই ট্র্যাক্টে কে ইনারভেশন দেয়? জিআই ট্র্যাক্টে সরি one sec. আচ্ছা, তো এখন যেটা করবো সেটা হচ্ছে জিআই ট্র্যাক্টের ইনারভেশন
বা একদমই সোজা হয় যদি তোমাকে বলি GI ট্র্যাক্টের নার্ভাস নার্ভাস সিস্টেম। ওকে, আচ্ছা, তো GI ট্র্যাক্টের ইনারভেশনটা আসলে কে দিচ্ছে সেটা খুব ইম্পর্টেন্ট, এবং যেটা দিচ্ছে সেটা হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম। এখন তাহলে GI ট্র্যাক্টের যে অটোনমিক নার্ভাস সিস্টেমটা আছে সেটাকে আমরা ইউজুয়ালি দুইটা কম্পার্টমেন্টে ভাগ করতে পারি। একটা হচ্ছে এক্সট্রিনসিক ইনারভেশন, আর একটা হচ্ছে ইন্ট্রিনসিক ইনারভেশন। এক্সট্রিনসিক ইনারভেশন মানে কি ভাইয়া? ইন্ট্রিনসিক ইনারভেশন মানে কি? এক্সট্রিনসিক ইনারভেশন মানে যে ইনারভেশনটা জিআই ট্র্যাক্টের বাইরে থেকে আসে, ওকে? আর ইন্ট্রিনসিক ইনারভেশন মানে যেটা আমার জিআই ট্র্যাক্টের নিজস্ব প্রপার্টি, সেটাকে বলে ইন্ট্রিনসিক ইনারভেশন। তাহলে যেটা বললাম যে অ্যাজ এ হোল আমি যদি বলি যে জিআই ট্র্যাক্ট ইনারভেশন ইউজুয়ালি কে দিচ্ছে, সেটা হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম। ওকে, আচ্ছা, অটোনমিক নার্ভাস সিস্টেম যদি জিআই ট্র্যাক্টকে সাপ্লাই দেয়, তখন আমি জিআই ট্র্যাক্টকে দুটো ভাগে বা দুটো কম্পার্টমেন্টে ভাগ করতেছি। একটা হচ্ছে এক্সট্রিনসিক, একটা হচ্ছে ইন্ট্রিনসিক। তো এক্সট্রিনসিক ইনারভেশন তোমরা গেস করতে পারছো, অটোনমিক নার্ভাস সিস্টেম যেহেতু আমি বলছি। এক্সট্রিনসিক নার্ভাস সিস্টেমের কম্পোনেন্ট হচ্ছে সিম্প্যাথেটিক এন্ড প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। ওকে, সো জিআই ট্র্যাক্টে আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের ইফেক্টটা কি এন্ড প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের ইফেক্টটা কি, এটা আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন তাহলে ইফারেন্ট ফাইবার এন্ড এফারেন্ট ফাইবার সম্পর্কে আমাদের আইডিয়া আছে, না থাকলে আর একবার বলে দিচ্ছি। আমাদের ইউজুয়ালি এফারেন্ট ফাইবার গুলোর কাজ কি থাকে? ইউজুয়ালি এফারেন্ট ফাইবার গুলোর কাজ থাকে হচ্ছে আমাদের ইনফরমেশন গুলা, আমাদের ইনফরমেশন গুলা, আমি জিআই ট্র্যাক্টের কথা বলতেছি, আমাদের ইনফরমেশন গুলা জিআই ট্র্যাক্ট থেকে নিয়ে কেমোরিসেপ্টর মেকানো রিসেপ্টরের মাধ্যমে ব্রেন স্টেম এন্ড স্পাইনাল কর্ডে পৌঁছাবে। ওকে, সো এফারেন্ট, এফারেন্ট, ই না, এ। ওকে, তো এফারেন্ট সিস্টেমের কাজটা হচ্ছে জিআই ট্র্যাক্ট থেকে, ওকে, এটা হচ্ছে জিআই ট্র্যাক্ট, জিআই ট্র্যাক্ট থেকে ইনফরমেশন নিয়ে আমাদের নার্ভাস সিস্টেম, ব্রেন স্টেম এন্ড স্পাইনাল কর্ড, ওকে, এখানে সেন্স করবে। মানে জিআই ট্র্যাক্ট থেকে এখানে ইনফরমেশনটা সেন্ড করবে। এটা হচ্ছে এফারেন্ট, এফারেন্ট সিস্টেমের কাজ। এফারেন্ট, এফারেন্ট আর ইফারেন্ট, ইফারেন্ট সিস্টেমের কাজটা হচ্ছে ওই যে ইনফরমেশনটা আমি জিআই ট্র্যাক্ট থেকে ব্রেন স্টেম এন্ড স্পাইনাল কর্ডে আসলো, সেটার রেসপন্স কি হবে, সেটার যে রেসপন্স হবে সেটা অ্যাপ্লাই করার কাজ হচ্ছে ইফারেন্ট নার্ভাস সিস্টেম। ওকে, তো ইফারেন্ট, তাহলে ইফারেন্ট কি করবে? ইফারেন্ট হচ্ছে এই যে রেসপন্সটা ক্যারি করে সে আবার জাই ট্র্যাক্টে নিয়ে যাবে, উল্টা, জাস্ট অপোজিট ডিরেকশন। তাহলে ইফারেন্ট কি করবে? ইফারেন্ট হচ্ছে ইনফরমেশনটা ব্রেন স্টেম স্পাইনাল কর্ড থেকে জাই ট্র্যাক্টে নিয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা, তাহলে যেহেতু আমি নার্ভাস সিস্টেমের কথা বলছি, অটোনমিক নার্ভাস সিস্টেম, তোমরা সবাই জানো অটোনমিক নার্ভাস সিস্টেমের কম্পোনেন্ট দুইটা ইউজুয়ালি, একটা হচ্ছে সিম্প্যাথেটিক, একটা হচ্ছে প্যারাসিম্প্যাথিক, রাইট? তো প্যারাসিম্প্যাথিক নার্ভাস সিস্টেম ইউজুয়ালি হচ্ছে আমাদের জিআই ট্র্যাক্টের উপর ফাংশনটা কি টাইপের, সেটা হচ্ছে এক্সাইটেটরি। হ্যাঁ, এক্সাইটেটরি ফাংশন। আচ্ছা, এখন প্যারাসিম্প্যাথিক যে নার্ভাস সিস্টেমটা আছে, এই নার্ভাস সিস্টেমটা ক্যারি কি করতেছে জিআই ট্র্যাক্টে? খুবই ইম্পর্টেন্ট, তোমরা ফার্স্ট পার্টে পড়ে আসছো জিআই ট্র্যাক্টের হচ্ছে নার্ভ সাপ্লাই, সেটা হচ্ছে ভেগাস নার্ভ এন্ড পেলভিক নার্ভ, রাইট? ভেগাস এন্ড পেলভিক। তাহলে প্যারাসিম্প্যাথিক নার্ভাস সিস্টেমের, প্যারাসিম্প্যাথিক নার্ভাস সিস্টেমের যে ফাংশনটা এক্সাইটেটরি, এটা কে কে ক্যারি করতেছে? ভেগাস নার্ভ এন্ড পেলভিক নার্ভ। ওকে, এইটুকু জানলে আপাতত এখান থেকে হচ্ছে যে এটা এক্সাইটেটরি এন্ড ভেগাস এন্ড পেলভিক নার্ভ। বাকি এই যে সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক বডি কোথায় থাকে, হ্যান ত্যান কোথায় থাকে, এগুলো তোমাদের অটোনমিক নার্ভাস সিস্টেম পড়াইছি। আপাতত এটার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? আর এগুলোর প্রয়োজন নাই আপাতত এখানে। আচ্ছা, তাহলে দেখো যে আমি যে কথাটা বললাম যে আমাদের প্যারাসিম্প্যাথিক নার্ভাস সিস্টেমটাকে ক্যারি করতেছে ভেগাস নার্ভ এন্ড পেলভিক নার্ভ। ভেগাস আর পেলভিক নার্ভ দুইটা মিলে হচ্ছে প্যারাসিম্প্যাথিক নার্ভাস সিস্টেম জিআই ট্র্যাক্টের ক্ষেত্রে। ভেগাস নার্ভ আসলে আমাদের জিআই ট্র্যাক্টের কোন কোন পার্টটাকে সাপ্লাই দেয় বা ইনারভেট করে সেটা তোমাকে জানতে হবে। সেটা হচ্ছে ভেগাস নার্ভ মেইনলি এসোফেগাস, স্টমাক, প্যানক্রিয়াস এন্ড আপার লার্জ ইন্টেস্টাইন। আবার বলতেছি আপার লার্জ ইন্টেস্টাইন। ওকে, আচ্ছা, তাহলে ভেগাস নার্ভের কাজ হচ্ছে ইনারভেশন দেওয়া এসোফেগাস, স্টমাক, প্যানক্রিয়াস এন্ড আপার লার্জ ইন্টেস্টাইন। আর ফ্রেনিক নার্ভের পেলভিক নার্ভের কাজ হচ্ছে ইনারভেশন দিবে কাকে? লোয়ার লার্জ ইন্টেস্টাইন, রেকটাম এন্ড অ্যানাস। ওকে, এগুলোকে পেলভিক নার্ভ। এখন আসো, তাহলে প্যারাসিম্প্যাথিক নার্ভাস সিস্টেম ইফেক্টটা যদি এক্সাইটেটরি হয়, তাহলে সিম্প্যাথিক নার্ভাস সিস্টেম ইফেক্টটা কি হবে তুমি গেস করতে পারো? সেটা হচ্ছে ইনহিবিটরি। মানে কি বলতেছেন ভাই? মানে হচ্ছে তোমরা সবাই ফার্স্ট ইয়ারে একটু হালকা পাতলা পড়বে যে প্যারাসিম্প্যাথিক নার্ভাস সিস্টেমের ইফেক্টটাকে জিআই ট্র্যাক্টের উপরে, সেটা হচ্ছে জিআই মোটিলিটি বাড়ায়, রাইট? জিআই মোটিলিটি বাড়ায়, আমাদের ডিফেকেশনে হেল্প করে। বা যখন একটা পেশেন্টের ডায়রিয়া হচ্ছে, কারণটা কি? কারণ হচ্ছে প্যারাসিম্প্যাথিক নার্ভাস সিস্টেম। সোজা কথায় যদি আমি বলি, ইউরিনেশন বা ডিফেকেশন, ইউরিনারি রিফ্লেক্স বা ডিফেকেশনের জন্য, মিক্সেশন রিফ্লেক্স এন্ড ডিফেকেশন রিফ্লেক্সের জন্য আমাদের প্যারাসিম্প্যাথিক নার্ভাস সিস্টেম দায়ী। ওকে, তাহলে মনে করো ফ্রিকুয়েন্ট ইউরিনেশন বা ডিফেকেশনের জন্য আমাদের মেইনলি প্যারাসিম্প্যাথিক হেল্প করতেছে। তাহলে একটা পেশেন্টের যদি কনস্টিপেশন ডেভেলপ করে বা ইউরিনারি রিটেনশন ডেভেলপ করে, তাহলে তার জন্য দায়ী কে? সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, রাইট?
তাহলে এটা যদি এক্সাইটেড হয় তাহলে সিম্পাথেটিক নার্ভাস সিস্টেমের কাজ কি? সিম্পাথেটিক নার্ভাস সিস্টেমের কাজ হচ্ছে জিআই মোটিলিটিটা। অডিও তৌফিক, তো অডিও অন হয়ে গেছে, কাইন্ডলি একটু হচ্ছে ইয়া থাকবে, হ্যাঁ কনসাস থাকবে, হ্যাঁ অডিও অন না হয়। আচ্ছা তাহলে এখন দেখো জিআই ট্র্যাক্টের মোটিলিটি যেটা, জিআই ট্র্যাক্টের মোটিলিটি সেটা হচ্ছে প্যারাসিম্পাথেটিক নার্ভাস সিস্টেম বাড়াচ্ছে আর সিম্পাথেটিক নার্ভাস সিস্টেম জিআই ট্র্যাক্টের মোটিলিটিটা কমাবে। এটা যেন কখনোই ভুল না করো, হোল লাইফ এই বেসিকে ভুল থাকলে সমস্যা। জিআই ট্র্যাক্টের মোটিলিটি কমাচ্ছে সিম্পাথেটিক নার্ভাস সিস্টেম। তো সিম্পাথেটিক নার্ভাস সিস্টেম ইফেক্টটা হচ্ছে ইনহিবিটরি, ওকে ইনহিবিটরি। আচ্ছা দ্যাটস ইট। এখন আসো এটুকু জানলেই হচ্ছে আমাদের ফিজিওলজিতে জিআই ট্র্যাক্টের। এখন আমরা পড়বো সেটা হচ্ছে ইন্ট্রিনসিক ইনারভেশন। তাহলে এক্সট্রিনসিক ইনারভেশন দিচ্ছিল আমাদের মেইনলি হচ্ছে এক্সট্রিনসিক ইনারভেশন মেইনলি দিচ্ছে আমাদের সিম্প্যাথেটিক এন্ড প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, এন্ড ইন্ট্রিনসিক ইনারভেশন দিবে আমাদের মেইনলি এন্টেরিক নার্ভাস সিস্টেম, ওকে এন্টেরিক নার্ভাস সিস্টেম। আচ্ছা তাহলে আমাদের ইন্ট্রিক নার্ভাস সিস্টেমের কাজটা কি আসলে? ইন্ট্রিক নার্ভাস সিস্টেম যেটা করবে, এক্সট্রিনসিক ইনারভেশন আর ইন্ট্রিনসিক ইনারভেশন এই দুইটা কম্পোনেন্ট মিলেই কিন্তু আলটিমেট অটোনমিক নার্ভাস সিস্টেম, রাইট? আই মিন সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক এন্ড এন্টেরিক এগুলো মিলেই কিন্তু অটোনমিক নার্ভাস সিস্টেম। তাহলে এরা সবসময় কিন্তু একই সাথে কাজ করবে। তো এক্ষেত্রে যেটা হচ্ছে আমাদের সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক যে কাজগুলা করছে, এই ইনফরমেশন গুলা কোঅর্ডিনেট করা এবং সেন্ড করা, জিআই ট্র্যাক্টে সেন্ড করা হচ্ছে এন্টেরিক নার্ভাস সিস্টেমের কাজ। মানে সিম্প্যাথেটিক কি করছে বা প্যারাসিম্প্যাথেটিক কি করছে এই ইনফরমেশন গুলো জিআই ট্র্যাক্টে দেওয়া হচ্ছে আমাদের এন্টেরিক নার্ভাস সিস্টেমের কাজ। তো এন্টেরিক নার্ভাস সিস্টেমের মধ্যে মেইনলি জিআই ট্র্যাক্টের যে ফাংশন, মোস্ট অফ দ্য ফাংশন, এখন তুমি আমার কাজ করতে পারো ভাইয়া আপনি তো একটু আগে পড়লেন সিম্প্যাথেটিক এন্ড প্যারাসিম্প্যাথেটিক জিআই মোটিলিটি কি কন্ট্রোল করতেছে, রাইট? তো এইটা তো একটা জিআই ট্র্যাক্টের ইম্পর্টেন্ট ফাংশন, ইয়েস। যে এটা একটা ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে মোটিলিটি, লাইক মোটিলিটি কখন বাড়তেছে বা কমতেছে এটা খুবই ভেরি ইম্পর্টেন্ট। সেটাকে আমাদের কন্ট্রোল করতে সিম্প্যাথেটিক এন্ড প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। বাট হ্যাভিং সেড দ্যাট আরো অন্যান্য যে ফাংশন গুলো আছে, লাইক আমাদের জেআইটেক্টের আরো মেইন ফাংশন কি অ্যাবজর্পশন, সিক্রেশন, রাইট? তো ওগুলো আমাদের মেইনলি কন্ট্রোল করা হচ্ছে এন্টেরিক নার্ভাস সিস্টেম, ঠিক আছে? মেইনলি কন্ট্রোল করা হচ্ছে এন্টেরিক নার্ভাস সিস্টেম। তো এন্টেরিক নার্ভাস সিস্টেমটাকে ইন্ট্রিনসিক যে কম্পোনেন্ট আছে এন্টেরিক নার্ভাস সিস্টেম তাকে আমি মেইনলি দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে মাইন্টেরিক প্লেক্সাস, একটা হচ্ছে একটা হচ্ছে মাইন্ট্রিক প্লেক্সাস, একটা হচ্ছে সাবমিউকোজাল প্লেক্সাস, সাবমিউকোজাল প্লেক্সাস। একটা মাইন্ট্রিক, একটা হচ্ছে সাবমিউকোজাল। আচ্ছা তাহলে দেখো আমরা যেরকম এক্সট্রিনসিক কম্পোনেন্ট ভাগ করছিলাম, যে এক্সট্রিনসিক কম্পোনেন্ট ভাগ করে যেরকম একটা আমরা প্যারাসিম্প্যাথেটিক সিম্প্যাথেটিক পড়ছি, ঠিক একই ভাবে আমরা এন্টেরিকটাও ভাগ করে মোটামুটি ইন্টেনসিভটা ভাগ করে একটা মাইন্ট্রিক এন্ড সাবমিউকোজাল দুইটা প্লেক্সাসে ভাগ করতে পারি। তো মাইন্ট্রিক প্লেক্সাসের কাজ হচ্ছে আমাদের পার্শিয়ালি এন্ড প্রাইমারিলি মেইনলি মোটিলিটিটা কন্ট্রোল করে জাইএসপি ফসফোরাস। সাবমিউকোসাল প্লেক্সাসের মেইন ফাংশনটা হচ্ছে সিক্রেশন করা, ওকে সিক্রেশনটা কন্ট্রোল করা, সিক্রেশন এন্ড ব্লাড ফ্লোটা কন্ট্রোল করা। দ্যাটস ইট, এখান থেকে এটুকু জানতে হবে। আচ্ছা তাহলে এখন আমরা হাই ইয়েল্ড কি কি পড়লাম ভাইয়া? আমি যে ফার্স্ট যে প্যারাটা পড়াইছি এটা হচ্ছে হিস্টোলজিক্যাল স্ট্রাকচার। এটা লো ইয়েল্ড বাট তোমাদেরকে জানতে হবে বেসিক স্টার্ট করার জন্য, এক্সামের জন্য নট ইম্পর্টেন্ট বাট বেসিকের জন্য ইম্পর্টেন্ট। ইনারভেশনটা খুবই ইম্পর্টেন্ট ফর ইউর এক্সাম, স্টেপ 1 আর এমআরসিবি যেটাই দাও না কেন। এখন স্টেপ 1 এর জন্য নেক্সট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে জিআই হরমোনস, ওকে রেগুলেটরি সাবস্টেন্সেস ইন দ্য জিআই ট্র্যাক্ট। তো কি কি আছে এগুলা? জিআই হরমোনস, ফার্স্ট টপিকটা হচ্ছে জিআই হরমোনস। ফিজিওলজি, জিআই ফিজিওলজি যদি কথা বলি আমরা, তাহলে আমাদের ফার্স্ট যে দরকার সেটা হচ্ছে জিআই হরমোনস পড়া, ওকে খুবই সুন্দর মতো আমাদের জিআই হরমোনস তখন পড়তে হবে। আচ্ছা জিআই হরমোনস এর পরে জিআই মোটিলিটি আমি তোমাদেরকে পড়াবো না, কারণ জিআই মোটিলিটি বাচ্চাদের পড়া, তোমাদের পড়ার কোনো প্রয়োজন নাই। যে ডাইরেকশন অফ সিস্টেম কেমনে হচ্ছে না জানলেও চলবে। চুইং, সোয়ালিং, এসোফেজিয়াল মোটিলিটি এটা জানার প্রয়োজন নাই, তোমরা রিডিং পড়ে নিবা নিজেরা, আমি পড়াবো না। জিআই হরমোনস এর পরে তোমাদেরকে যেটা পড়াবো সেটা হচ্ছে জিআই সিক্রেশন। এই দুটো জিনিস আমাদের স্টেপ এর জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট, ওকে জিআই হরমোন এন্ড জিআই সিক্রেশন। তো এই দুইটা জিনিস স্টেপ এর জন্য ফিজিওলজিতে তোমার থাকবে, একটা হচ্ছে জিআই হরমোনস, একটা হচ্ছে জিআই সিক্রেশন। আচ্ছা তো চলো এখন জিআই হরমোনস আমরা পড়া শুরু করি। খুব ভালো মতো বুঝতে হবে আমি যে হরমোন গুলো পড়াবো একটা একটা করে। হুম, তাহলে আমাদের যে জিআই হরমোনস গুলো আছে তো তোমরা এন্ডোক্রাইন তো ওদেরকে পড়াই ফেলছি, তো এখন আর হরমোনের মেকানিজম রিঅ্যাকশন নিয়ে কোনো প্রশ্ন ছাড়া কথা না। সো জিআই হরমোনস ইউজুয়ালি আমাদের কোত্থেকে রিলিজ হচ্ছে? সোজা হিসাব আমাদের যে জিআই ট্র্যাক্টের মিউকোসা আছে, মিউকোসা যে এন্ডোক্রাইন সেল গুলো আছে সেখান থেকে রিলিজ হচ্ছে। ওখান থেকে যে রিলিজ হচ্ছে তারপরে ডেস্টিনেশনটা কি হয়, তারপরে ওখান থেকে তারা যাচ্ছে পোর্টাল সার্কুলেশনে,
and ultimately from the portal circulation তারা জেনারেল সার্কুলেশন যাচ্ছে বা সিস্টেম সার্কুলেশন যাচ্ছে। ওকে, এটা হচ্ছে যে হরমোনের একদম বেসিক পাথওয়ে। আমি যদি বলি যে হরমোনস মেকানিজম অফ অ্যাকশন, দেখো হরমোনস, প্যারাক্রাইস, নিউরোকাইস। তো প্যারাক্রাইস নিউরোকাইস কি ভাই এটা পরে বলবো, আগে হরমোনস এর কথা চিন্তা করো। তো হরমোন আমাদের এন্ডোক্রাইন সেল থেকে সিক্রেশন হলে সিক্রেশনের পোর্টাল সার্কুলেশন গেলে ওখান থেকে সিস্টেমিক সার্কুলেশন যাবে, সিস্টেমিক সার্কুলেশন গিয়ে টার্গেট সেলের উপর কাজ করবে, রাইট? দিস ইজ হরমোন। তাহলে এখন আসো ফার্স্ট অল ইম্পর্টেন্ট গ্যাস্ট্রিন। সো জিআই হরমোন অল ইম্পর্টেন্ট গ্যাস্ট্রিন। আচ্ছা, এখন তুমি আমাকে আস্ক করতে পারো ভাই এই যে হরমোন গুলো আমরা পড়বো, তুমি আস্ক নাও করতে পারো কারণ তুমি বুঝতে পারবো না স্বাভাবিক যে কি কি পড়বো ভাইয়া, এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ? আচ্ছা, তো বিষয়টা হচ্ছে আমরা হরমোন গুলা থেকে যেটা পড়বো, নাম্বার ওয়ান হচ্ছে সাইট অফ সিক্রেশন, যে হরমোনস গুলা কোত্থেকে সিক্রেশন হচ্ছে। দেন নাম্বার টু মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে হরমোন গুলোর অ্যাকশন কি। এন্ড এরপরে যদি তোমার নিজের ব্রেনটা স্যাচুরেট মনে না হয়, তোমার যদি মনে হয় তুমি আরো কিছু মনে রাখতে পারবা, দেন তুমি স্টিমুলাস ফর সিক্রেশন মনে রাখতে পারো। ওকে, তো এই তিনটা জিনিস আমাদেরকে প্রতিটা হরমোনের পড়তে হবে ফর এর ক্লিনিক্যাল লাইফ এন্ড স্টেপ অন টু এন্ড অবভিয়াসলি ফর সিকে টু। তো এখন দেখো, তো গ্যাস্ট্রিন, এখন আমরা ফার্স্ট হরমোন আছে আমাদের গ্যাস্ট্রিন। আচ্ছা, তো গ্যাস্ট্রিন হরমোন, এই হরমোনটা একটা জিআই হরমোন, ইউজুয়ালি সিক্রেশন হয় জি সেলস অফ দ্য স্টোমাক থেকে। আচ্ছা, আমি যতক্ষণ জুম করি নাই, ভুলে গেছিলাম। আচ্ছা, তো দেখো আমার বলেনি, সেটা হচ্ছে গ্যাস্ট্রিন যে হরমোনটা সেটা ইউজুয়ালি আমাদের সিক্রেশন হয় জি সেলস অফ স্টোমাক থেকে। কোথেকে? জি সেলস অফ স্টোমাক। জি সেলস অফ স্টোমাক খুবই ইম্পর্টেন্ট। স্টোমাকের যে সেলগুলো আছে তার ভিতরে জি সেল থেকে আমাদের ইউজুয়ালি গ্যাস্ট্রিন সিক্রেশন হচ্ছে জি সেল থেকে, হ্যাঁ, জি সেলস অফ স্টোমাক। তাহলে এখন সময় অ্যাকশনটা পড়বো। তো এই যে গ্যাস্ট্রিন হরমোন আমাদের জি সেল অফ স্টোমাক থেকে সিক্রেশন হয়ে অ্যাকশন যেটা দেবে সেটা মোস্ট ইম্পর্টেন্ট। সেটা আমরা হিউজ ডিটেলস আলোচনা করবো একটু পরে আজকে ক্লাসের লেটার হাফে। সেটা হচ্ছে আমাদের গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন করে। ইয়েস, ইউ আর রাইট। সেটা হচ্ছে গ্যাস্ট্রিন আমাদের গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশনে হেল্প করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফাংশন। এটা নিয়ে অনেক কথাবার্তা বলতে হবে আমাদেরকে। তাহলে ভাইয়া কি কি কেমনে মনে রাখবো কয়টা অ্যাকশন? একটা হচ্ছে আমাদের গ্যাস্ট্রিনটা এক নম্বর গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন করে স্টোমাক থেকে, তোমার জানো যে অ্যাসিড সিক্রেশনের জন্য তোমাদের অ্যাসিডিটি হয়। আর নাম্বার টু, তোমাদের স্টোমাকে যে গ্রোথ, যে তোমাদের যে গ্যাস্ট্রিক মিউকোসাটা আছে, আমাদের যে গ্যাস্ট্রিক মিউকোসাটা আছে, সেই গ্যাস্ট্রিক মিউকোসাটার গ্রোথটা বাড়ায় হচ্ছে গ্যাস্ট্রিন। তো দুইটা ফাংশন। ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে ভাইয়া তাহলে স্টিমুলাস কারা কারা দেয়? আর স্টিমুলাস কারা কারা দেয়? ইউজুয়ালি তোমরা যে খাবার খাও, মনে করো তোমরা যেটা খাও কি সেটা, আমরা যেটা খাই পেপটাইড এন্ড অ্যামাইনো অ্যাসিড। সো খাবার খাওয়ার পরে তোমার গ্যাস্ট্রিন সিক্রেশনটা বাড়বে, স্টোমাকের ডিস্টেনশন হবে, রাইট? তুমি যখন খাবার খাচ্ছ। আচ্ছা, ভেগাস নার্ভ আমাদের এটা স্টিমুলেশন দেয়। তাহলে খেয়াল করো কি কি স্টিমুলাস। একটা হচ্ছে ফুড, দুই নম্বর হচ্ছে ভেগাস নার্ভ। হ্যাঁ, এই দুইটা মেইন স্টিমুলাস। যে ভেগাস নার্ভ কিন্তু আমাদের গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন বাড়ায় ভাইয়া। জিআরপি, গ্যাস্ট্রিন রিলিজিং পেপটাইড। এখন কথা হচ্ছে ভাই এই দুটো যদি স্টিমুলাস হয় ইনহিবিটর কে, খুবই ইম্পর্টেন্ট বোঝাটা এবং জানাটা। অ্যাটলিস্ট গ্যাস্ট্রিনের স্টিমুলাস এন্ড গ্যাস্ট্রিনের ইনহিবিশন তোমাকে জানতে হবে, অন্য একটা নাও জানলে কোনো সমস্যা নেই, এটা মাস্ট। ওকে, ইনহিবিশন কে দেয় ভাই? ইনহিবিশন দেয় হচ্ছে ইনহিবিটেড বাই অ্যাসিড ইন দা স্টোমাক এন্ড ইনহিবিটেড বাই সোমাটোস্ট্যাটিন। হ্যাঁ, বুঝি নাই। ওকে, বুঝি নাই। বিষয়টা হচ্ছে আমাদের স্টোমাক যদি আমি ডাকি, স্টোমাক থেকে অ্যাসিড সিক্রেশন হয়, তোমরা জানো রাইট? অ্যাসিড সিক্রেশন হয়। তো গ্যাস্ট্রিনের কাজই হচ্ছে অ্যাসিড সিক্রেশনটাকে স্টিমুলেট করা, যদি আমরা সোজা বাংলায় বলি। আচ্ছা, অডিও আর অডিও হচ্ছে তবে এই সৌরভ শাহ আজকে নতুন যে ৪-৫ জনকে নিছি আমি, এটাই তো ডিস্টার্ব করতেছে দেখতেছি। তো তোমাদের তো কারো রেকর্ডিং করার প্রয়োজন নাই, আমি তো রেকর্ডিং দিয়ে দিব, রাইট? সো তোমরা যদি কেউ রেকর্ডিং করে থাকে, আমি কিন্তু আবারও বলতেছি যে নো ওয়ান উইল রেকর্ড। আমার রেকর্ডিং থাকতেছে যেটা, আমি তোমাদেরকে সেটা প্রোভাইড করবো। ওকে, তো কারো কোনো রেকর্ডিং করার প্রয়োজন নেই। আমি যদি দেখি যে কেউ রেকর্ডিং করতেছে তাহলে কিন্তু গ্রুপটা রিমুভ করে দিব, আমি যদি প্রুফ পাই, কারণ এটা তো নোটিফিকেশন আসে। ওকে, তো রেকর্ডিং করার প্রয়োজন নয়। আমার যে ক্লাস হচ্ছে সেই রেকর্ডিং ১.৫ বছর ২ বছর পর্যন্ত থাকবে। তো তোমার কোনো টেনশন নাই যে আমি অন্যান্যরা যারা ২-৩ দিন পর রেকর্ডিং ডিলিট করে দেয় সেটা আমি করবো না। গুগল ড্রাইভে রেকর্ডিং থাকবে, তোমরা ২ বছর ধরে দেখতে পারবা। সো এটা কোনো টেনশন নাই, রেকর্ডিং করবা না। আচ্ছা, এখন যেটা বললাম যে তাহলে গ্যাস্ট্রিনের যে ফাংশন, যে দুইটা ফাংশন। ওকে, সো স্টিমুলাস এন্ড ইনহিবিশন কে কে দিয়ে? স্টিমুলাস দিবে আমাদের মেইনলি হচ্ছে ফুডটা, দেন ভেগাসটা, ভেগাস নার্ভটা ভাইয়া গ্যাস্ট্রিন রিলিজিং পেপটাইড। আর ইনহিবিশন কে কে দিবে? ইনহিবিশন দিবে ইউজুয়ালি
স্টোমাক থেকে যে অ্যাসিড সিক্রেশন হচ্ছে সেটা, স্টোমাক থেকে যে অ্যাসিড সিক্রেশন হচ্ছে সেটা, আর সোমাটোস্ট্যাটিন কেমন দিবে ভাইয়া? চিন্তা করো আমাদের স্টোমাকের কাজ হচ্ছে কন্টিনিউয়াসলি অ্যাসিড সিক্রেশন করা, রাইট? কন্টিনিউয়াসলি অ্যাসিড সিক্রেশন করা, এবং এটাকে আবার স্টিমুলেট করতেছে গ্যাস্ট্রিন। তাহলে গ্যাস্ট্রিন যেহেতু অ্যাসিড সিক্রেশনকে স্টিমুলেট করতেছে, সেই অ্যাসিডে গিয়ে কি করবে, আর গ্যাস্ট্রিনকে ইনহিবিট করবে, নেগেটিভ ফিডব্যাক মেকানিজম, স্বাভাবিক। তোমার স্টোমাকে এখন অনেক বেশি অ্যাসিড সিক্রেশন হচ্ছে, তুমি একটা লার্জ হেভি মিল খাইছো, কার্বোহাইড্রেট বিরিয়ানি খাইছো, তোমার গ্যাস অ্যাসিড সিক্রেশন হচ্ছে, তুমি তো চাবান আরো বেশি অ্যাসিড সিক্রেশন হবে, তখন গ্যাস্ট্রিনকে ইনহিবিট করবে। ওকে? অ্যান্ড সোমাটোস্ট্যাটিন নামে একটা হরমোন আছে, যেটা নিয়ে অনেক কথাবার্তা বলছি, আবারও বলতে চাই যে সোমাটোস্ট্যাটিন এমন একটা হরমোন, দুনিয়ার জিআইটিতে যা হরমোন আছে সবগুলোকে সে ইনহিবিট করতে চাই, ঠিক আছে? তো সোমাটোস্ট্যাটিন হরমোন দিয়ে গ্যাস্ট্রিনকে ইনহিবিট করা পসিবল। আচ্ছা, এখন হচ্ছে আমরা কোলেসিস্টোকাইনিন পড়বো। আচ্ছা, তো চলো, কোলেসিস্টোকাইনিন। আচ্ছা, আমি যদি একটু ডেসক্রাইব করে দিই তোমাদেরকে একটা একটা হরমোন যেটা পড়ালাম, হ্যাঁ, নিচে আবার একটু ডিটেলস লেখা আছে, সো এইটা একটু ডেসক্রাইব করে দিই, তোমাদের ইজি হবে। তো যেটা বললাম যে অ্যাকশনস অফ গ্যাস্ট্রিন কি, একটা হচ্ছে আমাদের অ্যাসিড সিক্রেশন করবে বাই দ্য গ্যাস্ট্রিক প্যারাইটাল সেল। সো স্টোমাকের আমাদের কোন সেল থেকে অ্যাসিডটা সিক্রেশন হয়? প্যারাইটাল সেল থেকে। ওকে? সো গ্যাস্ট্রিনের কাজই হচ্ছে অ্যাসিড সিক্রেশন করা বাই গ্যাস্ট্রিক প্যারাইটাল সেল একটা। আর একটা কি বলছি ভাইয়া, একটা হচ্ছে আমাদের যে গ্যাস্ট্রিক মিউকোসা আছে তার গ্রোথটা বাড়ানো। গ্যাস্ট্রিক মিউকোসা আছে তার গ্রোথটা বাড়ানো হচ্ছে গ্যাস্ট্রিক। এখন এখানে একটা ইম্পর্টেন্ট অ্যাসোসিয়েশন আছে, সেটা খেয়াল করো। সেটা হচ্ছে patients with gastrin secreting tumor have hypertrophy and hyperplasia of the gastric mucosa। মানে কি ভাইয়া? মানে হচ্ছে কিছু কিছু পেশেন্ট আছে যাদের গ্যাস্ট্রিন সিক্রেটিং টিউমার ডেভেলপ করে। তো গ্যাস্ট্রিন সিক্রেটিং টিউমার ডেভেলপ করলে কি হবে ভাইয়া? গ্যাস্ট্রিন সিক্রেটিং টিউমার ডেভেলপ করলে প্রচুর গ্যাস্ট্রিন থাকবে। গ্যাস্ট্রিন কন্টিনিউয়াসলি আমাদের স্টোমাককে কি করবে? স্টিমুলেট করবে। সো কন্টিনিউয়াসলি আমাদের গ্যাস্ট্রিক যে মিউকোসা তাকে স্টিমুলেট করতে 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 হাইপারট্রফি এন্ড হাইপারপ্লাসিয়া করবে। ঠিক আছে? তো এটাই হচ্ছে মানে গ্যাস্ট্রিনের একটা ইফেক্ট, যে গ্যাস্ট্রিন সিক্রেটিং টিউমার ইফেক্ট। এখন আমাকে তোমরা বলো তো, গ্যাস্ট্রিন সিক্রেটিং টিউমারের আরেকটা নাম কি? হ্যাঁ, বলো। না পারলে খবর আছে। আচ্ছা, যারা জোলিঞ্জার এলিসন সিনড্রোম অ্যান্সার দিছো, আমি এটাই শুনতে চাচ্ছিলাম যে জোলিঞ্জার এলিসন। গ্যাস্ট্রিন সিক্রেটিং টিউমার একটা নাম তো গ্যাস্ট্রিনোমা না, এটা তো বোঝাই যাচ্ছে গ্যাস্ট্রিন সিক্রেটিং টিউমার নাম মানেই গ্যাস্ট্রিনোমা, রাইট? আর গ্যাস্ট্রিনোমা আর একটা নাম কি সেটা আমি জানতে চাইছি, সেটা হচ্ছে জোলিঞ্জার এলিসন। ইয়াস, থ্যাংক ইউ আভা হাসান। গ্যাস্ট্রিনোমা বলছো, আচ্ছা গ্যাস্ট্রিনোমা তো বললে ভুল হচ্ছে না, বাট আমি যেটা শুনতে চাইছি সেটা হচ্ছে জোলিঞ্জার এলিসন সিনড্রোম। ওকে ওকে, থ্যাংক ইউ। সো এখন দেখো, সো জোলিঞ্জার এলিসন সিনড্রোম তোমাকে পড়াইছি আমি, এন্ডোক্রাইন এখানে আবার পড়াবো। তাহলে স্টিমুলাসটা কি ভাইয়া? আগে যেটা বললাম যে স্টিমুলাসটা হচ্ছে আমাদের জি সেল থেকে ইউজুয়ালি গ্যাস্ট্রিকটা সিক্রেশন হচ্ছে ইন রেসপন্স টু এ মিল। আর তোমরা যদি আরো জানতে চাও যে ভাইয়া এই স্টোমাকে যে জি সেলের কথা বলতেছেন এটা কোথায় থাকে, এটা ইউজুয়ালি আমাদের গ্যাস্ট্রিক এন্ট্রামে থাকে, রাইট? গ্যাস্ট্রিক এন্ট্রামে থাকে। এখন তুমি যদি বলো যে এন্ট্রাম কোথায় থাকে, আমাদের যে এসোফেগাস, এসোফেগাস, স্টোমাক। ওকে? স্টোমাকের এই যে উপরে সামনের পার্টটাকে পাইলোরিক পার্ট বলা হয়, নিচের শেষের পার্টটাকে বলা হয় এন্ট্রাম পার্ট। সো এন্ট্রামে থাকে। আচ্ছা, স্টিমুলাস কি দেয়? স্টিমুলাস ইউজুয়ালি দেয় ফুড। ওকে? তুমি খাবার খাওয়ার পরে তোমার গ্যাস্ট্রিন রিলিজটা বেশি হবে এবং গ্যাস্ট্রিন অ্যাসিড সিক্রেশন করবে। আশা করি বুঝতে পারছো। এরপরে ডিস্টেনশন অফ স্টোমাক মানে কি ভাই? মানে হচ্ছে তুমি খাবার যখন খাচ্ছ তোমার স্টোমাকটা ডিস্টেন্ডেড হচ্ছে, স্বাভাবিক। আর মোস্ট ইম্পর্টেন্ট আর একটা হচ্ছে ভেগাল স্টিমুলেশন, মানে হচ্ছে ভেগাস নার্ভ। কেমনে? বাই গ্যাস্ট্রিন রিলিজিং পেপটাইড। ওকে? এটা আরো ডিটেলস একটু পরে নিচে পড়বো। ইনহিবিশন কে দিবে ভাইয়া? সেটা হচ্ছে অ্যাসিড যেহেতু অলরেডি লুমেনের স্টোমাকে থাকে অনেক বেশি, সেক্ষেত্রে ইনহিবিট করবে গ্যাস্ট্রিন রিলিজ, যেটাকে আমরা নেগেটিভ ফিডব্যাক বলতেছি। একটা হচ্ছে সোমাটোস্ট্যাটিন। এখন ভাইয়া জোলিঞ্জার এলিসন সিনড্রোম কি? এই যে কথা, যখন আমাদের গ্যাস্ট্রিন সিক্রেটিং টিউমার আমরা পাই ইউজুয়ালি প্যানক্রিয়াসে, সেটাকে আমরা জোলিঞ্জার এলিসন সিনড্রোম বলি। আচ্ছা, এখন আসলে আমরা কি করবো বলো? এখন যেটা পড়বো সেটা হচ্ছে কোলেসিস্টোকাইনিন। তাহলে আমাদের গ্যাস্ট্রিন ডান, গ্যাস্ট্রিন এন্ড কোলেসিস্টোকাইনিন খুবই বেশি ইম্পর্টেন্ট, চারটা হরমোন অনেক বেশি ইম্পর্টেন্ট, এগুলো বেশি ইম্পর্টেন্ট। সো কোলেসিস্টোকাইনিন আসো। সো ফার্স্ট অফ অল কোলেসিস্টোকাইনিন আমাদের কোথা থেকে রিলিজ হচ্ছে?
কোলেসিস্টোকাইনিন আমাদের রিলিজ হচ্ছে মেইনলি ডিওডেনাম এন্ড জেনোনাম থেকে। সো ডিওডেনাম এন্ড জেনোনাল যে মিউকোসা আছে, তার একটা সেল আছে যেটার নাম হচ্ছে আই সেল। কোলেসিস্টোকাইনিন স্পেসিফিকলি আই সেল অফ দ্য ডিওডেনাল এন্ড জেনোনাল মিউকোসা থেকে সিক্রেশন হয়। ওকে, মনে রাখবা সবসময়। এখন আসো এটার ফাংশন কি ভাই, খুবই ইম্পর্টেন্ট। নাম্বার 1, তোমাদেরকে আমি গল ব্লাডার সম্পর্কে ডিটেলস পড়াবো, বাইল ডাক্ট সম্পর্কে ডিটেলস পড়াবো, নরমাল ফিজিওলজিটা। আপাতত যেটা জানো, যেটা রাখো, সেটা হচ্ছে আমাদের গল ব্লাডারকে কন্ট্রাক্ট করতে হয়। ওকে, গল ব্লাডারকে কন্ট্রাক্ট করা হচ্ছে নরমাল। তো কোলেসিস্টোকাইনিন যেটা করে, আমাদের গল ব্লাডার যদি কন্ট্রাকশন না হতে পারে তাহলে ইউজুয়ালি স্টোন ফর্মেশন হয়। ঠিক আছে, এই জন্য গল ব্লাডারটাকে কন্ট্রাক্ট করতে হয়। তো কোলেসিস্টোকাইনিনের ফাংশনটা হচ্ছে স্টিমুলেটস কন্ট্রাকশন অফ দ্য গল ব্লাডার and simultaneously causes relaxation of the sphincter of OD for secretion of bile. ভাই মানেটা কি? দুইটা ফাংশন কিন্তু এখানে খেয়াল করবো। একটা হচ্ছে গল ব্লাডারের কন্ট্রাকশন করতেছে, একটা হচ্ছে স্ফিংটার অফ ওডি। স্ফিংটার অফ ওডি কোথায় থাকে বলো তো দেখি, আমার কোথায় থাকে আমাকে বলো একটু। স্ফিংটার অফ ওডি কোথায় থাকে? এত লেট হচ্ছে কেন বলতে? ইয়া ইয়া সেকেন্ড পার্ট অফ ডিউডেনাম, আমি এটাই শুনতে যাচ্ছি। দ্য সেকেন্ড পার্ট অফ ডিউডেনাম। ওকে, মেজর ডিউডেনাল প্যাপিলা, ইয়েস, বেটার প্যাপিলা, সবার অ্যান্সার রাইট। সবার অ্যান্সার রাইট। আচ্ছা, ভেরি গুড গাইস। সো আমি তোমাদেরকে যে ফিগারটা দেখাতে চাচ্ছি এখন, সেটা পেয়ে গেছি। যদি এটা আরো ডিটেলস, এই ফিগারটা তোমাদেরকে আমি একদমই ডিটেলস আত্মস্থ করাবো, যে এতটাই ইম্পর্টেন্ট একটা ফিগার, সুন্দর মতো পড়তে হবে। সো অ্যাজ এ হোল একটা আইডিয়া দেওয়ার জন্য জেনারেলি, সেটা হচ্ছে দেখো, এটা দেখা যায়, এটা দেখো, আই হোপ দেখতে পাচ্ছ তোমরা। এই যে লিভার, রাইট? সো লিভারের নিচেই যে ছোট গল ব্লাডার। সো লিভার, গল ব্লাডার, এরপরে কি ভাইয়া? এরপরে দেখো, এই যে গল ব্লাডার, গল ব্লাডারের পরে যে ডাক্টটা, সেটা হচ্ছে সিস্টিক ডাক্ট, রাইট? সিস্টিক ডাক্ট, নাম হচ্ছে সিস্টিক ডাক্ট। আচ্ছা, আর এই যে লিভারের ভিতরে যে ডাক্ট গুলো আছে, এটা হচ্ছে হেপাটিক ডাক্ট। তো সিস্টিক ডাক্ট আর হেপাটিক ডাক্ট যে জায়গায় মিলিত হয়েছে সেটাকে বলি কমন বাইল ডাক্ট। কমন বাইল ডাক্ট কোথায় আসতেছে? এসে এসে যে কমন বাইল ডাক্টের রোডটা দেখো, এসেছে কোথায় ওপেন হচ্ছে? যে অ্যাম্পল অফ ভেটার অথবা স্ফিংটার অফ বডিতে, রাইট? আর এটা হচ্ছে প্যানক্রিয়াটিক ডাক্ট, এটা হচ্ছে প্যানক্রিয়াটিক ডাক্ট। সো আলটিমেট জিনিসটা দেখো, আমাদের বাইল সিনথেসিস কোথায় হয় বলতো দেখি? বাইল সিনথেসিস কোথায়, স্টোরেজ কোথায় হয়? তোমাদের ফার্স্ট ইয়ারের এই জিনিসগুলা দেখি কতটা ইম্পর্টেন্ট, কতটা স্ট্রং তোমাদের বেসিক, যে বাইল আমাদের কোথায় সিনথেসিস হয় এবং বাইল কোথায় স্টোরেজ হয়। ভেরি গুড টুকু, আভা, নসিন, ইয়া, লিভার সিনথেসিস এন্ড গল ব্লাডারে স্টোরেজ, রাইট? তাহলে তুমি চিন্তা করো, বাইলটা যখন আমাদের লিভারে সিনথেসিস হচ্ছে, ইয়া, থ্যাংক ইউ এভরিওয়ান, বাইলটা যখন লিভারে সিনথেসিস হচ্ছে, সেই বাইল লিভার থেকে গল ব্লাডারে স্টোরেজ হওয়ার জন্য, রাইট? দেন সে বাইলটা আমাদের দরকার, আসলে বাইল কি জন্য দরকার আমাদের? বাইল দরকার হচ্ছে আমাদের জন্য মেইন বাইল অ্যাসিডটা কি জন্য দরকার? যদি লিপিড অ্যাবজর্পশনটা ঠিক হয়, লিপিড মেটাবলিজমের জন্য, রাইট? এখন বাইলের যে পাথওয়েটা আছে, গলব্লাডার থেকে আমাদের কন্ট্রাকশন হওয়া লাগবে, রাইট? গলব্লাডারে আমাদের বাইলটা কন্ট্রাকশন হওয়া লাগবে, না হলে কিন্তু আমাদের ওখানে মেইনলি স্যাচুরেশন হবে বাইল অ্যাসিড এন্ড কোলেস্টেরলে, ফলে স্টোন ফরমেশন হয়। সো খেয়াল করে একটা টার্ম এখানে ইউজ করা হয়েছে, সেটা হচ্ছে আমাদের gallbladder contraction and relaxation of the sphincter body for secretion of bile. সো আমাদের যে ডিওডোনামে বাইলটা আসতেছে, ডিওডোনামে যে বাইলটা আসতেছে, সেটার জন্য রোডটাকে সেটা চিন্তা করো। এই ফিগার তোমাদেরকে আরো 100 বার আমি পড়াবো, আজকে ফার্স্ট পড়াচ্ছি, খেয়াল করো। রোডটা হচ্ছে আমাদের লিভার থেকে গলব্লাডার, গলব্লাডার থেকে সিস্টিক ডাক্ট, কমন হেপাটিক ডাক্ট হয়ে কমন বাইল ডাক্ট। ওকে,
সিস্টিক ডাক্ট, কমন হেপাটিক ডাক্ট দুইটা মিলে এইটার নাম হচ্ছে কমন বাইল ডাক্ট। কমন বাইল ডাক্ট দিয়ে এসে আমাদের সেকেন্ড পার্ট অফ ডুওডেনাম ঢুকতেছে। এখন সেকেন্ড পার্ট অফ ডুওডেনামে যে সিক্রেশন হচ্ছে সেটা ঢোকার জন্য আমাদের স্ফিংটার বডি যেটা আছে সেটাকে রিল্যাক্স হওয়া লাগবে। তাহলে বাইলের সিক্রেশন হওয়ার জন্য, বাইলের যে ন্যাচারাল পাথওয়ে সেটা অ্যাক্টিভেট থাকার জন্য মোস্ট ইম্পর্টেন্ট ফাংশনটা আমাদের কি করতেছে, সেটা হচ্ছে কোলেসিস্টোকাইনিন। তোমাদেরকে যখন জন্ডিস পড়াবো, জন্ডিস আমি যখন তোমাদেরকে পড়াবো তখন এই ফিগার গুলো ডিটেলস A to Z তোমাদেরকে বোঝাই দিব, খুব বেশি ইম্পর্টেন্ট। জন্ডিস এবং বাইল ডাক্টের পাথওয়ে মেইনলি না জেনে, না ভালো মতো বেসিক ক্লিয়ার না করে, না শিখে কখনোই স্টেপ ওয়ানে যাওয়া যাবে না, এবং তুমি কখনো ভালো হেপাটোবিলিয়ারি সার্জন তো হতেই পারবে না, ভালো মেডিসিন ডক্টর হতে পারবে না। এতটা ইম্পর্টেন্ট। আচ্ছা, সো যেটা বলতেছিলাম যে আমাদের কন্ট্রাকশন অফ দ্য গলব্লাডার, রিল্যাক্সেশন অফ দ্য স্ফিংটার অফ ওডি ফর সিক্রেশন অফ বাইল, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে প্যানক্রিয়াটিক এনজাইম সিক্রেশনে হেল্প করে আমাদের কোলেসিস্টোকাইনিন। ওকে, নাম্বার 3 হচ্ছে আমাদের প্যানক্রিয়াটিক বাইকার্বনেট সিক্রেশন হেল্প করে। সো বোথ প্যানক্রিয়াটিক এনজাইম এন্ড বোথ প্যানক্রিয়াটিক বাইকার্বনেট সিক্রেশন কেমনে করে সেটা ডিটেইলস আমরা পড়াবো। আচ্ছা, তারপরে গ্রোথ যেরকম আমাদের গ্যাস্ট্রিন করতেছিল, যে জিয়া ইয়া স্টোমাকের মিউকোসা, গ্যাস্ট্রিকের মিউকোসা, আর কোলেসিস্টোকাইনিন ইউজুয়ালি আমাদের এক্সোক্রাইন প্যানক্রিয়াসের গ্রোথটা করে। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে আমাদের কোলেসিস্টোকাইনিন যেটা করতেছে সেটা গ্যাস্ট্রিক এমপ্টিংটাকে ইনহিবিট করতেছে। ওকে, মানে খুব দ্রুত গ্যাস্ট্রিক এমপ্টিংটাকে ইনহিবিট করতেছে, তো একটু সময় দিচ্ছে স্টোমাককে খাবারটা অ্যাবজর্পশন ডাইজেশন হওয়ার জন্য। তাহলে কোলেসিস্টোকাইনিনের স্টিমুলাই কি হতে পারে ভাইয়া? তাহলে মোস্ট ইম্পর্টেন্ট দুইটা ফাংশন কি মনে রাখো, একটা হচ্ছে প্যানক্রিয়াটিক এনজাইম সিক্রেশন, একটা হচ্ছে কন্ট্রাকশন অফ দ্য গলব্লাডার এন্ড রিল্যাক্সেশন অফ দ্য স্ফিংটার অফ ওডি। আচ্ছা, তাহলে আমাদের মেইনলি স্টিমুলাই হচ্ছে খাবার, যেটা আগেই বললাম যে দেখো ফ্যাটি অ্যাসিড, ট্রাইগ্লিসারাইড, অ্যামাইনো অ্যাসিড, স্মল পেপটাইড মেইনলি যখন খাচ্ছ তখনই আমাদের ইউজুয়ালি কোলেসিস্টোকাইনিনটা রিলিজ হয়। আচ্ছা, এখন আসো নাম্বার 3 হচ্ছে সিক্রেটিন, আরো বেশি ইম্পর্টেন্ট। তো সিক্রেটিনের রিলিজটা কোত্থেকে হচ্ছে, আমাদের ডিউডেনামে যে এস সেল থাকে, আই সেল থেকে কোলেসিস্টোকাইনিন, এস সেল থেকে সিক্রেটিন। ওকে, আচ্ছা, অ্যাকশনটা কি ভাই? সিক্রেটিনের মোস্ট ইম্পর্টেন্ট যে অ্যাকশন সেটা হচ্ছে আমাদের প্যানক্রিয়াটিক বাইকার্ব সিক্রেশন করা আর গ্রোথ অফ দ্য এক্সোক্রাইন প্যানক্রিয়াস। কথা হচ্ছে ভাই, এই প্যানক্রিয়াটিক বাইকার্ব সিক্রেশনের জন্য কেন এত ইম্পর্টেন্ট, প্যানক্রিয়াটিক বাইকার্ব আমাদের কেন এত ইম্পর্টেন্ট? প্যানক্রিয়াটিক বাইকার্ব আমাদের এই জন্যই ইম্পর্টেন্ট, আমাদের যে অ্যাসিড যেটা থাকে ইন্টেস্টাইনাল লুমেনে, যে অ্যাসিডটা আমাদের স্টোমাক থেকে সিক্রেশন হয়, সেই অ্যাসিডটাকে আমাদেরকে নিউট্রালাইজ করতে হবে, রাইট? সো অ্যাসিডটাকে আমরা কি দিয়ে নিউট্রালাইজ করতে পারি? অ্যাসিডটাকে আমরা অ্যালকালি দিয়ে নিউট্রালাইজ করতে পারি, আর বাইকার্ব হচ্ছে একটা অ্যালকালি। তো প্যানক্রিয়াটিক বাইকার্বনেট সিক্রেশন এই জন্য খুব বেশি ইম্পর্টেন্ট যে আমাদের প্যানক্রিয়াটিক যে বাইকার্ব সেটা কি করতেছে, স্টোমাক থেকে যে অ্যাসিড সিক্রেশন হচ্ছে সেটাকে নিউট্রালাইজ করতেছে ইনটা ইন্টেস্টাইন লুমেন। ওকে, সো আমি খুব সোজা করে তোমাদেরকে বলতে চাই যে খেয়াল করবা, আমি এই জিনিসগুলো তোমাকে ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে যেন স্টেপ আনার সময় কনফিউজ না হও, ইউআর সলভ করার সময় কোলেসিস্টোকাইনিনের ফাংশনটার দিকে খেয়াল করো। তার মেইন ফাংশন হচ্ছে যে এই দুটা বাদে আর একটা ফাংশন কিন্তু বলতেছে প্যানক্রিয়াটিক বাইকার্ব সিক্রেশন, কিন্তু এটা ডিরেক্ট কোনো ফাংশন না, এটা হচ্ছে ইনডিরেক্ট ফাংশন। ঠিক আছে, কিন্তু ডিরেক্ট ফাংশন হচ্ছে প্যানক্রিয়াটিক এনজাইম সিক্রেশন। তো তোমরা যেটা করবা, তোমরা নিজেদের বোঝার সুবিধার্থে মনে রাখবা যে কোলেসিস্টোকাইনিন যেটা করে প্যানক্রিয়াটিক এনজাইম সিক্রেশন করে, আর সিক্রেটিন যেটা করে, সিক্রেটিন হচ্ছে প্যানক্রিয়াটিক বাইকার্বনেট সিক্রেশন করে। ঠিক আছে, এই দুটো জিনিস আমি যেভাবে বলতেছি ঠিক এইভাবে মনে রাখবা, যেন কখনোই ডিলেমাতে না পারো। আচ্ছা, তো এইটা একটা খুব বেশি ইম্পর্টেন্ট ফাংশন সিক্রেটিনের, যে তারা প্যানক্রিয়াটিক বাইকার্ব সিক্রেশন করে, যে বাইকার্বটা আমাদের আমাদের যে অ্যাসিডটাকে সেটা নিউট্রালাইজ করে ইন্টেস্টাইনাল লুমেন। ঠিক আছে, আচ্ছা, আলটিমেটলি সিক্রেটিন যে আমাদের বাইকার্ব সিক্রেশন করতেছে, ফলে বাইল প্রোডাকশনটাও বাড়ে। এবং আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে আমাদের সিক্রেটিনের, সেটা হচ্ছে গ্যাস্ট্রিনের উল্টা ঠিকই। সিক্রেটিন হচ্ছে গ্যাস্ট্রিনের একটা রিভার্স হরমোন। কোন দিক দিয়ে? গ্যাস্ট্রিন আমাদের অ্যাসিড সিক্রেশন করে, আর সিক্রেটিন আমাদের অ্যাসিডটাকে ইনহিবিট করে। গ্যাস্ট্রিক প্যারাটাল সেল থেকে যে অ্যাসিড সিক্রেশন হওয়ার কথা সেটাকে ইনহিবিট করে হচ্ছে সিক্রেটিন। আই কান্ট এমফাসাইজ এনাফ যে কত ইম্পর্টেন্ট একটা কথা বললাম আমি। অ্যাজ এ হোল যে তিনটা হরমোন সম্পর্কে বললাম, প্রতিটা কথা ইম্পর্টেন্ট, সুপার হাইলাইট। এখন আসে নাম্বার 4, জিআইপি। ওকে, জিআইপি হরমোনটা আসলে আমাদের কেন দরকার? আচ্ছা, সো আগে আসো যে জিআইপি কোত্থেকে রিলিজ হয়। তো জিআইপি রিলিজ হয় আমাদের ডিউওডেনামের
জৌনাম থেকে, স্পেসিফিক সেল নাই, ইউজুয়ালি জৌনামের পুরো এরিয়া থেকে রিলিজ হয়। তো এটাও ইউজুয়ালি আমাদের ইন রেসপন্স টু ফুডে সিক্রেশন শুরু হয়। এখন এটার অ্যাকশনটা কি সেটা আমাদেরকে জানতে হবে। আচ্ছা, ভালো কথা। জিআইপি ইলাবোরেট করো তো দেখি। আমি তো অলরেডি পড়াইছি এন্ডোক্রাইন। তুই একটা কথা তো অবশ্যই বল। জিআইপি মানে কি? রেসপন্স, আই ওয়ান্ট রেসপন্স। না পারলে কিন্তু খবর আছে। একজনও না পারলে। ভেরি গুড। প্রাণশ্রী, আভা, টুকু, গোলাম রব্বানী। ইয়া, ভেরি গুড, ভেরি গুড। আই এম সো ইমপ্রেসড। বিশেষ করে আভা, প্রাণশ্রী, টুকু খুব ভালো রেসপন্স করতেছে। সো বিষয়টা আমি শুধু মৃত্তিকার নাম বলি, বিষয়টা কিন্তু এরকম মনে করে না যে শুধুমাত্র মৃত্তিকা আমার ফেভারিট স্টুডেন্ট, রাইট? তো আমার সবাই আমার ফেভারিট স্টুডেন্ট, বাট যে যখন রেসপন্স ভালো করবে এটা স্বাভাবিক। আমি তার একটু বেশি খোঁজ খবর নেবো, রাইট? লাইক মৃত্তিকা প্রথম দিকে আমি তার রেসপন্স পাইনি কেন জানি, কিন্তু তারপর থেকে অনেক ভালো রেসপন্স করে এবং এক্সাম গুলোতে সে লিটারালি ফাটাইয়া দেয়। হ্যাঁ, সো নওশিন, তারপরে মরিয়ম, তো সবাই এক্সামে অনেক ফাটায়। আমি যদি আজকে ফার্স্ট নাম বললাম, আমি ইউজুয়ালি কিন্তু নাম বলি না তোমাদেরকে এক্সামে, রাইট? এটা তো বলার প্রয়োজন খুব একটা নাই। বাট যারা রেসপন্স করে আমার ভালো লাগে যে তোমার পড়াশোনা করতেছো, রাইট? লাইক আভা, টুকু, ওরা খুব ভালো রেসপন্স করতেছে। এবং ফ্রম মাই সেকেন্ড ব্যাচ, তো সেকেন্ড ব্যাচ যারা স্টুডেন্ট আছে তারা তো একটু পরে শুরু করছো, অনেক পরে শুরু করছো, একটু না। তো তার ট্র্যাকে আসতে সময় লাগবে, স্বাভাবিক। তো ফার্স্ট ব্যাচে আমি যদি কম্পেয়ার করি, আমি দেখতেছি ফার্স্ট ব্যাচের তুলনায় আমার সেকেন্ড ব্যাচের রেসপন্স এখন বেশি, আর বেশি ভালো। আচ্ছা, থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ। হ্যাঁ, তো গ্যাস্ট্রিক ইনহিবিটরি পলিপেপটাইড, এখন তুমি নামটা শুনে বুঝো যে ভাই নামটা শুনে আমি অনেক কিছু বুঝতে পারতেছি। গ্যাস্ট্রিক ইনহিবিটরি পলিপেপটাইড, ওকে? গ্যাস্ট্রিক ইনহিবিটরি পলিপেপটাইড মানেটা কি? তুই মানে বুঝো, নামটা ওয়ার্ডটা দেখো, গ্যাস্ট্রিক ইনহিবিটরি পলিপেপটাইড মানে হচ্ছে আমাদের অ্যাসিড সিক্রেশনটাকে ইনহিবিট করবে, ওকে, বাই ইনহিবিটিং গ্যাস্ট্রিক প্যারাটাল সেল, সেম অ্যাজ কি সিক্রেটিভ, ওকে? তাহলে সিক্রেটিভ গ্যাস্ট্রিক ইনহিবিটরি পলিপেপটাইড একটা জায়গায় ফাংশন সেম, সেটা হচ্ছে অ্যাসিড সিক্রেশনটাকে ইনহিবিট করবে। তাহলে কথা হচ্ছে ভাইয়া, আমাদের তাহলে গ্যাস্ট্রিক যে ইনহিবিটরি পলিপেপটাইড বলতেছে এর মেইন সিগনেচার ফাংশন কি, যেটার জন্য নিজেকে আলাদাভাবে আমাদেরকে পড়তে হচ্ছে, সেটা হচ্ছে এটা ইনসুলিন রিলিজকে স্টিমুলেট করবে, ওকে? কখন করবে? খুবই হাই লেভেল একটা কনসেপ্ট এখন আমি বলবো, সেটা ভালো মতো খেয়াল করবে। তোমাকে একটা কথা আমি বলছি যে অনেক আগে বলছি অন্য সিস্টেম করার সময়, তোমার মনে করো হাতে দুইটা অপশন আছে, ঠিক আছে? যে তুমি আইদার গ্লুকোজটা মুখ দিয়ে খাইতে পারো, অথবা তুমি সেটা আইভি নিতে পারো। আইভি গ্লুকোজ অথবা ওরাল গ্লুকোজ, তুমি কোনটা নিবা? কারণ কোনটা নিবা, কোনটা দিলে তোমার ইনসুলিন রিলিজ বেশি হবে, সেটা হচ্ছে ওরাল গ্লুকোজ নিলে তোমার ইনসুলিন রিলিজ বেশি হবে কম্পেয়ার টু আইভি। কেন ভাইয়া? কারণ হচ্ছে এই গ্যাস্ট্রিক ইনহিবিটরি পলিপেপটাইড তুমি যখন ওরালি নিচ্ছ, তখন আমাদের এই গ্যাস্ট্রিক ইনহিবিটরি পলিপেপটাইড ইনসুলিনকে স্টিমুলেট করতেছে ফ্রম দ্য প্যানক্রিয়াস, ওকে? বাট আইভি নেওয়ার সময় সেটা করে না। এজন্যই ওরাল গ্লুকোজ ইজ মোর ইফেক্টিভ than intravenous glucose in causing insulin release and therefore glucose utilization, ওকে? আসলে আমার কনসেপ্টটা বুঝতে পারছো? তাহলে আমাদের মেইন যে হরমোন গুলা চারটা আমরা পড়ে ফেললাম। হ্যাঁ, কারো কোনো প্রশ্ন আছে? আর ক্লিয়ার হরমোন গুলো, কারো কোনো প্রশ্ন আছে? ক্লিয়ার, আমাকে জানাও। কারো কোনো প্রশ্ন আছে? এনি কোশ্চেন ফ্রম দ্য হরমোনস? থ্যাংক ইউ এভরিওয়ান। সো চলো আমরা এখন নেক্সট শুরু করি। হ্যাঁ, তো ভাইয়া প্যারাক্রাইন কি আর নিউরোক্রাইন কি? দেখো, প্যারাক্রাইন নিউরোক্রাইন হরমোন ডিফারেন্স কি? ডিফারেন্স কিন্তু খুব বেশি না। সোমাটোস্ট্যাটিন একটা হরমোন, রাইট? তোমাদেরকে পড়াইছি ভিআইপি একটা হরমোন, সেগুলো আবারও আজকে একটু পড়াবো। ডিফারেন্স হচ্ছে তাদের মেকানিজম অফ অ্যাকশন। দেখো, জিআইটি হরমোন গুলো যেরকম জিআই এন্ডোক্রাইন সেল থেকে রিলিজ হয়ে পোর্টাল সার্কুলেশনে গেছে, পোর্টাল সার্কুলেশন থেকে সিস্টেমে সার্কুলেশনে গেছে। তো প্যারাক্রাইন নিউরোক্রাইন মানে কি? প্যারাক্রাইন প্যারাক্রাইন হচ্ছে ডিরেক্টলি তোমার যখন এন্ডোক্রাইন সেল থেকে রিলিজ হবে, রিলিজ হয়ে একদম ডিরেক্টলি টার্গেট সেলের উপরে কাজ করবে, ঠিক আছে? পোর্টাল সার্কুলেশন যাওয়ার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, তো প্যারাক্রাইন কি কি আছে ভাইয়া? প্যারাক্রাইন চলে আছে সোমাটোস্ট্যাটিন আর হিস্টামিন। তাহলে এই যে দেখো চলে আসলো যে সোমাটোস্ট্যাটিন, বাবা কিন্তু আমাদের চলে এসেছে। এই সোমাটোস্ট্যাটিনের কত কথা তোমাদেরকে বলছি, দেখো এখন দেখো যে সোমাটোস্ট্যাটিন আমাদের মেইনলি সিক্রেটেড হয় থ্রু আউট দ্য জিআই ট্র্যাক্ট, ওকে? থ্রু আউট দ্য জিআই ট্র্যাক্ট ইন রেসপন্স টু
অ্যাসিড ইন দ্য লুমেন, মানে কি ভাইয়া, মানে যখন তোমার লুমেন অ্যাসিড থাকবে, স্টোমাক যখন অ্যাসিড সিক্রেশন করবে তখনই কিন্তু আমাদের সোমাটোস্ট্যাটিন সিক্রেশন হচ্ছে। এখন কাজ কি দেখো, অল ইম্পর্টেন্ট একটা কাজ তোমাদেরকে সারা জীবন বলে এসেছি, সেটা হচ্ছে সোমাটোস্ট্যাটিন আমাদের ইনহিবিটস দ্য রিলিজ অফ অল জিআই হরমোনস। ওকে, মনে রাখবা অলওয়েজ যে সোমাটোস্ট্যাটিন ইনহিবিটস দ্য রিলিজ অফ অল জিআই হরমোনস। আর একটা মাইনর ফাংশন কি, স্বাভাবিক, যেহেতু অ্যাসিড সিক্রেশনের রেসপন্স আমাদের সোমাটোস্ট্যাটিন রিলিজ হচ্ছে, সোমাটোস্ট্যাটিন নেগেটিভ ফিডব্যাক দিয়ে আবার সেই ইনহিবিট গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন, দ্যাটস ইট। ওকে, আসলে হিস্টামিন, হিস্টামিন নিয়ে তো বলার কিছু নাই, তোমরা জানো অনেক হিস্টামিন নিয়ে, বাট অল্প করে যদি বলি, হিস্টামিন আমাদের মেইনলি যে গ্যাস্ট্রিক মিউকোসা আছে, গ্যাস্ট্রিক মিউকোসার মাস্ট সেল থেকে হিস্টামিন রিলিজ হয়। এবং হিস্টামিনও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট ফাংশন দেয়, সেটা হচ্ছে গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন করে ডিরেক্টলি বাই পটেনশিয়েটিং দ্য ইফেক্টস অফ গ্যাস্ট্রিন এন্ড ভেগাল স্টিমুলেশন। তো এই যে হিস্টামিনের ফাংশন গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন যে করে, তিন ভাবে করে ভাই। কোন ভাবে, কয়ভাবে করে ভাই? তিন ভাবে। কেমনে করে ভাই সেটা আমি তোমাদের বলবো। থ্রি ওয়েজ কেমনে হিস্টামিন অ্যাসিড সিক্রেশন তিনটা ভাবে করতেছে, এটা খুবই ফানি না? দেখো, সেটা হচ্ছে হিস্টামিন ডিরেক্টলি গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন করবে প্যারাটাল সেলকে স্টিমুলেট করে ডিরেক্টলি, এবং হিস্টামিন গ্যাস্ট্রিনকে স্টিমুলেট করবে, হিস্টামিন ভেগাল স্টিমুলেশনকে স্টিমুলেট করবে। তার মানে কি, হিস্টামিন ডিরেক্টলি গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন করতেছে ফ্রম দ্য প্যারাটাল সেল, হিস্টামিন গ্যাস্ট্রিনকে স্টিমুলেট করতেছে, সেই গ্যাস্ট্রিন আবার অ্যাসিড সিক্রেশন করতেছে, এবং হিস্টামিন আবার নার্ভাস, যে আমাদের জাইট্রাক্টের নার্ভাস সিস্টেম ভেগাস নার্ভ যেটা আছে, ভেগাস নার্ভকে স্টিমুলেট করতেছে, ফলে আরো অ্যাসিড সিক্রেশন হচ্ছে। খুব মজার না? ওকে, আচ্ছা এখন হচ্ছে নিউরোকাইন্স। নিউরোকাইন্স কি ভাই? নিউরোকাইন্স হচ্ছে সেম জিনিস, জাস্ট আমাদের জিআই ট্র্যাক্ট থেকে সিনথেসাইজড হয়ে তারা মুভ যে করবে, হরমোন যে তাদের মেকানিজম অ্যাকশনটা দিবে টার্গেট সেলে, তারা সেটা একজনাল ট্রান্সপোর্টের মাধ্যমে দেয় ডাউন দ্য একজন, দ্যাটস ইট। এই জন্য এটার নাম হচ্ছে নিউরোকাইন্স। ওকে, আচ্ছা তাহলে নিউরোকাইন্স কি কি আছে আমাদের? মেইনলি তিনটা আছে। একটা হচ্ছে ভেসো অ্যাক্টিভ ইন্টেস্টিনাল পলিপেপটাইড, একটা হচ্ছে গ্যাস্ট্রিন রিলিজিং পেপটাইড, যেটার একটা নাম হচ্ছে বোম্বেসিন, একটা হচ্ছে এনক্যাফালিন। তো আমি একটু দেখি যে কোনটা আমাদের পড়ার দরকার আছে এখানে। তো ভিআইপি তো পড়তে হবে মাস্ট। আচ্ছা ব্যাপার না, খুব শর্ট পড়াই দিই, এটা খুব একটা টাফ না। তো ভিআইপি তো অলরেডি তোমরা জানো, ভেসো ইন্টেস্টিনাল পলিপেপটাইড হরমোন। এটা কোথেকে রিলিজ হয় ভাই? এটা হচ্ছে মেইনলি আমাদের জিআই ট্র্যাক্টের স্মুথ মাসল এন্ড জিআই ট্র্যাক্টের মিউকোসাল নিউরনস থেকে রিলিজ হয়, ঠিক আছে? তো কোন কোন নিউরনস থেকে? একটা হচ্ছে জিআই ট্র্যাক্টের মিউকোসাল নিউরনস, এটা হচ্ছে স্মুথ মাসলের নিউরন। ভ্যাসো ইন্টেস্টিনাল পলিপেপটাইডের খুব মজার একটা ফাংশন আছে, সেটা হচ্ছে এটা আমাদের যে জিআই স্মুথ মাসল আছে সেটাকে রিল্যাক্সেশন করবে, ইনক্লুডিং দ্য লোয়ার এসোফেজাল স্ফিংটার। ওকে, লোয়ার এসোফেজাল স্ফিংটার তো বুঝতেছো, মানে হচ্ছে আমাদের যে এসোফেগাস থাকে, এটা মনে করো এসোফেগাস, স্টোমাক। ওকে, সো আপার এসোফেজাল স্ফিংটার থাকে এখানে, লোয়ার এসোফেজাল স্ফিংটার থাকে এই যে এখানে স্টোমাকের সাথে। এটাকে রিল্যাক্স যদি তুমি না করতে পারো, তাহলে তোমার ফুড এসোফেগাস থেকে স্টোমাকে ঢুকবে না। সো জিআইপি আমাদের যেটা করে, সরি ভিআইপি, সেটা হচ্ছে জিআই স্মুথ মাসলকে রিল্যাক্সেশন করে এবং অলসো সঙ্গে সঙ্গে লোয়ার এসোফেজাল স্ফিংটারটাকে রিল্যাক্স করে। ওকে, এবং আরেকটা ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে প্যানক্রিয়াটিক বাইকার্ব সিক্রেশন করে এবং গ্যাস্ট্রিক অ্যাসিড কে ইনহিবিট করে। ওকে, আচ্ছা তাহলে দেখো, তাহলে এই যে আমাদের ভিআইপি যে দুটো ফাংশন বললাম, যে বাইকার্ব সিক্রেশন করতেছে আর গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন কে ইনহিবিট করতেছে, কার ফাংশন? সবাই মনে করে দেখো, এটা কিন্তু সিক্রেটিনের ফাংশন, ঠিক আছে? সিক্রেটিন কি করতো? সিক্রেটিন যেটা করতো, সিক্রেটিন হচ্ছে প্যানক্রিয়াটিক বাইকার্ব সিক্রেশন করতো এবং গ্যাস্ট্রিক অ্যাসিড কে সিক্রেশন ইনহিবিট করতো, রাইট? সেটা হচ্ছে সিক্রেটিনের ফাংশন। এখন কথা হচ্ছে ভাই, এটা কোত্থেকে সিক্রেশন হয় ভিআইপি? সেটা হচ্ছে এর আগে উপস্থিত আমাদেরকে প্যানক্রিয়াটিক আইলেট সেল থেকে, প্যানক্রিয়াটিক আইলেট সেল থেকে। আচ্ছা এখন তুমি আমাকে বলো তো দেখি, হোয়াট ইজ প্যানক্রিয়াটিক কলেরা? দেখি কে বলতে পারে। ভেরি ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট ফর স্টেপ অন। হোয়াট ইজ প্যানক্রিয়াটিক কলেরা? অনেকের নাম আসছে, প্রথম শুনবো, স্বাভাবিক। হোয়াট ইজ প্যানক্রিয়াটিক কলেরা? তোমাদেরকে পড়াইছি, বাট প্যানক্রিয়াটিক কলেরা টার্মটা মিস করি নাই। ভেরি গুড আভা, ভেরি গুড, ভেরি গুড, আই এম সো ইমপ্রেসড উইথ ইউ। সেটা হচ্ছে ভিআইপিওমা। হোয়াট ইজ ভিআইপিওমা ভাইয়া? ভিআইপিওমা মানে হচ্ছে আমাদের যে একটা টিউমার আছে, মানে সরি টিউমার বলতে আমি বলতে চাচ্ছি যে আমাদের মনে করো প্যানক্রিয়াটিক আইলেট সেল থেকেই যেহেতু ভিআইপি রিলিজ হচ্ছে, রাইট? তো প্যানক্রিয়াটিক আইলেট সেলে যদি আমাদের একটা টিউমার থাকে যেটা রিলিজ করবে ভিআইপি, তার নাম কি? ভিআইপিওমা। ওকে, তো ভিআইপির মধ্যে কি হবে ভাইয়া? খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট স্টেপ ওয়ান এর জন্য, বোথ ফর স্টেপ ওয়ান এন্ড সিকে। তো ভিআইপির মধ্যে কি হবে ভাইয়া? ভিআইপি যেটা হবে সেটা হচ্ছে ভ্যাসোইন্টেস্টিনাল পলিপেপটাইড অনেক বাড়তেছে, ফলে পেশেন্টের ডায়রিয়া হবে। ওকে, পেশেন্টের ডায়রিয়া হবে, তারপর পেশেন্টের কি হবে?
ডায়রিয়া হলে পেশেন্টের হাইপোক্যালিমিয়া হবে। ওকে, পেশেন্টের হাইপোক্যালিমিয়া হবে এন্ড এক্লোরহাইডিয়া হবে। হোয়াট ইজ এক্লোরহাইডিয়া? এক্লোরহাইডিয়া মানে গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন অ্যাবসেন্ট। এক্লোরহাইডিয়া মানে অ্যাবসেন্স অফ অ্যাসিড। তাহলে চিন্তা করো, এক্লোরহাইডিয়া, হাইপোক্যালিমিয়া, ডায়রিয়া কেন হবে ভাইয়া? এটা তুমি আগে বলতে পারো, রাইট? তাহলে এই যে ভিআইপি এর জন্য ডায়রিয়া হচ্ছে, এটাকে বলা হয় প্যানক্রিয়াটিক কলেরা। খেয়াল করো। তাহলে এখন খুব ভালো মতো খেয়াল করো যে এটার ফাংশনটা চিন্তা করো, যে আমাদের ভিআইপি ফাংশনটা কি। ভিআইপি ফাংশনটা হচ্ছে রিল্যাক্সেশন অফ দ্য জিআই স্মুথ মাসল। ওকে, সো তুমি যদি জিআই স্মুথকে বেশি বেশি রিল্যাক্সেশন করো, আলটিমেটলি পেশেন্টের ডায়রিয়া হচ্ছে। এবং কেন আমাদের অ্যাসিড সিক্রেশনটা ইনহিবিট হচ্ছে? কারণ হচ্ছে এর কাজ দিতে ইনহিবিট গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন। ওকে, ফলে আলটিমেটলি পেশেন্টের ডায়রিয়া হয় এন্ড অ্যাক্লোরহাইডিয়া ডেভেলপ করে এন্ড অলসো হাইপোক্যালিমিয়া ডেভেলপ করে, যদি পটাশিয়াম লস হচ্ছে ডায়রিয়ার জন্য। সো এটাকে বলা হয় প্যানক্রিয়াটিক কলেরা। আচ্ছা, বাকি দুটো হরমোন তোমরা এটা পড়ে ফেলো এক লাইনে, এটা নট ইম্পর্টেন্ট, বাট খুব একটা টাফ না, জাস্ট একবার রিডিং করে যাও। তো যে জিনিসগুলো আমি পড়ালাম এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, একটা সিঙ্গেল ইনফরমেশন কিন্তু বাদ দিবা না, হ্যাঁ? আচ্ছা, তাহলে এখন কি পড়লাম ভাইয়া? আমরা এখন পড়লাম জিআই হরমোন। জিআই হরমোন তোমাদের ডান। জিআই মোটিলিটি তোমাদেরকে আমি পড়াবো না, এটা তোমার যদি ইচ্ছা হয় নিজে পড়তে পারো, কারণ হচ্ছে এটা ক্লাস 5 6 এ পড়া। মানে কেমনে তোমার খাবার তুমি খাচ্ছ, মোটিলিটি কেমনে যাচ্ছে, তুমি খাবার কেমনে চিবিয়ে চিবিয়ে তোমার স্টোমাকে যাচ্ছে, ওটা আসলে আমার পড়ানোর এখন ধৈর্য নাই এবং পড়ার প্রয়োজনও নাই। এটা তোমরা নিজেরা একবার রিডিং করতে পারো যদি ইচ্ছা হয়। ওকে, আচ্ছা, এখন আসছে আমাদের মেইন স্টেপ হওয়ার জন্য একটা যে কনসেপ্ট, সেটা হচ্ছে আমরা যেটা পড়বো জিআই সিক্রেশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, জিআই সিক্রেশন। তো জিআই সিক্রেশন পড়ানোর আগে আমি একটু ব্রেক নিব 2 মিনিটের। ভয়েস অবস্থা ভালো না, অলরেডি 1 ঘন্টা পক পক করছি। তো তোমরা দেখতে থাকো, এই যে টেবিলটা দেখতে থাকো, অথবা রেস্ট করতে পারো। আমি 2 মিনিট পরে আবার ক্লাস, 2 3 মিনিট পরে আবার ক্লাস শুরু করবো। হুম।
আচ্ছা, উল্টাপাল্টা লাগতেছে, তুমি ক্লাস কেন করতেছো? রেস্ট। তো ক্লাস তো এখন প্রয়োজন নেই, তুমি ফিভার থেকে আসছো, স্বাভাবিকভাবে উইকনেস থাকবে, রাইট? তুমি ক্লাস রেকর্ডিং দেখে নিও, এখন তো ক্লাস করা লাগবে বিষয়টা তো এরকম না, আমি তো সবই রেকর্ডিং করতেছি, তুমি ক্লাস রেকর্ডিং দেখো। ফিভার ছিল, এখন তো তোমার রেস্ট করা উচিত। তো এই জিনিসটা কিন্তু কখনোই করবে না, নিজের বডির উপরে কিন্তু কখনোই টর্চার করবে না, এটা কিন্তু আমি আবারও বলতেছি। তুমি যদি নিজের বডির উপর টর্চার করো, তোমার থ্রেশহোল্ড লেভেলটা কিন্তু কমে যাবে। লাইক তুমি কতদিন হার্ড ওয়ার্ক করবে বলো? আমি যদি তোমাকে একটা গ্রাফ দেখাই এইভাবে, খুব বেশি ইম্পর্টেন্ট এটা, আমি নিজে এটা ফলো করতাম, মানে স্টেপ ওয়ানে ফলো করতে পারি নাই, সিকেতে ফলো করতে যাচ্ছি। সেটা হচ্ছে, তুমি যে হার্ড ওয়ার্কটা করতেছো, তুমি মনে করো প্রতিদিন অনেক পড়াশোনা করতেছো টানা এক এক মাস উইথাউট ব্রেক, উইথাউট রেস্ট, তুমি পিকে চলে গেলা, ঠিক আছে? এই যে সিক হবা, একবার কিন্তু নিচে চলে আসবে, একদম এই জায়গায় এসে পড়বা। ওকে? এই জিনিসটা কিন্তু হওয়া যাবে না। তার সাথে তুমি স্লোলি ১ সপ্তাহ পড়ো, একদিন ব্রেক নাও, আবার উঠো একটু, আবার একদিন ব্রেক নাও, আবার উঠে একদিন ব্রেক নাও, আবার একদিন ব্রেক নাও, আবার পড়ে ভাই, পড়তে পড়তে একটা জায়গায় যখন যাবে, এটা পারসিস্টেন্ট হয়ে যাবে। ওকে? তখন তোমার বডি সেটার সঙ্গে অ্যাডজাস্ট করে নিবে। তুমি একবারে একদমই বেশি হার্ড ওয়ার্ক করতে যাবা না, লাইক মনে করো উইথাউট ব্রেক আমি টানা 15 আওয়ার্স 16 আওয়ার্স এটা পড়বো না, এটা করবো না। এটা করছি আমি স্টেপ ওয়ানে, এবং এটা ভুল করছি আমি। তো এটা আমি এখন যেটা মেনটেন করতেছি, সেটা হচ্ছে ফিকের জন্য আমি যেটা করতেছি, যে তুমি সবসময় তো তোমার পড়ার প্রয়োজন নাই, 14 আওয়ার্স 13 আওয়ার্স পড়ার প্রয়োজন নাই। তুমি যেটা করবা, পড়ার সময়টা করো, আই মিন কি বলতে যাচ্ছি, সেটা হচ্ছে তুমি 2 ঘন্টা পড়ো ভালো মতো, এবং 2 ঘন্টা যখন পড়বা, ফেসবুক, ইনস্টা, ইউটিউব সবকিছু থেকে দূরে থাকবা। 1 ঘন্টা ব্রেক নাও, 2 ঘন্টা ব্রেক নাও, আবার 3 ঘন্টা পড়ো, কিন্তু ওই যে সময়টা পড়বা সবকিছু থেকে দূরে থাকবা। তো যখন যেটা করবা তখন সেটাই করবা। তুমি রাতে আর একটা সেশন পড়ো, 4 ঘন্টা পড়ো। তো এর তুমি যদি লাইক, এখন তো অনলাইন ক্লাস হচ্ছে তোমাদের, রাইট? বাংলাদেশের যে অবস্থা, আপাতত আরো 2-3 মাসের আগে তো কখন কোনোভাবেই অফলাইন ক্লাস শুরু হবে না। তো তোমার টাইমটা ইউটিলাইজ করো, তুমি 3টা সেশন করো, সকালবেলা ঘুম থেকে উঠে তুমি 3 ঘন্টা পড়ো। ওকে? দেন তুমি দুপুরে 2 ঘন্টা পড়ো, তুমি বিকালে রেস্ট করো, রাতে 5 ঘন্টা পড়ো, তাহলে কত হচ্ছে? 3 5 আর 5 10, হিউজ টাইম, অনেক বেশি সময়। যাদের অনলাইন ক্লাস করা লাগে, তারা আমি তারা যেটা করবা, ক্লাসের ভিতরেই ক্লাসের আইটেম প্যাটার্ন গুলো পড়ে ফেলবা, যেন রাতে তুমি নিজের মতো করে পড়তে পারো। সবসময় মনে রাখবা, এই যে তুমি পড়তেছো, এগুলোই কিন্তু রিয়েল পড়াশোনা। তুমি কিন্তু স্টেপ ওয়ানের জন্য যা পড়বা, এগুলোই তোমার সারা জীবন তোমাকে কাজে দিবে। তুমি কখনোই গাইড পড়ে যে আইটেম গুলো ক্লিয়ার করতেছো, ওগুলো তোমার কখনোই পড়াশোনা না, ওগুলো তোমার কখনোই হেল্প করবে না, ওগুলো তোমাকে জাস্ট প্রফটা পাস করাবে, দ্যাটস ইট, আর কিছু না। ওকে? আচ্ছা, এখন আসো জিআই সিকুয়েশন। তো ভাই, জিআই সিকুয়েশনে কি কি পড়তে হবে? আচ্ছা, জিআই সিকুয়েশন পড়লে মোটামুটি আমাদের জিআই ফিজিওলজি ডান। হ্যাঁ? তো জিআই সিকুয়েশন এন্ড জিআই হরমোনস, এই দুটো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল। এখন দেখি আমার জিআই সিকুয়েশন কতদূর শেষ করতে পারি আজকে। তো কি কি পড়তে হবে ভাই আমাদের জিআই সিকুয়েশন থেকে? তোমাদেরকে পড়তে হবে স্যালাইভারি সিক্রেশন, পড়তে হবে গ্যাস্ট্রিক সিক্রেশন, পড়তে হবে প্যানক্রিয়াটিক সিক্রেশন, পড়তে হবে বাইল সিক্রেশন। ওকে? তো তোমাদেরকে আমি গ্যাস্ট্রিক সিক্রেশন দিয়ে শুরু করব। কেন ভাইয়া, কেন স্যালাইভারি শুরু করবেন না? কারণ গ্যাস্ট্রিক সিক্রেশন ইজ দ্য মোস্ট হাই yield among them. ওকে? সো ডিটেলস তোমাদেরকে পড়াবো, তোমাদের আমি 100% কনসেন্ট্রেশন চাই, এই জন্য কিন্তু মাঝে মাঝে ব্রেক দিই, তোমাদের জন্য এবং আমার জন্য। তো গ্যাস্ট্রিক সিক্রেশনের মানেটা কি ভাইয়া? মানে স্টোমাক থেকে আমার কি কি সিক্রেশন হচ্ছে সেটাকে খেয়াল করো। সেটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে পেপসিনোজেন, পেপসিনোজেন। নাম্বার থ্রি হচ্ছে ইন্ট্রিনজিক ফ্যাক্টর। ওকে? তাহলে কি কি সিক্রেশন হচ্ছে ভাইয়া? একটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, একটা হচ্ছে পেপসিনোজেন, একটা হচ্ছে ইন্ট্রিনজিক ফ্যাক্টর। আবার বলতেছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড, পেপসিনোজেন, ইন্ট্রিনজিক ফ্যাক্টর। এখন এই যে পেপসিনোজেন সিক্রেশন হচ্ছে, সেটা ইউজুয়ালি প্যারাসিম্প্যাথিক নার্ভাস সিস্টেম স্টিমুলেট করতেছে বলেই হচ্ছে। ওকে? তো পেপসিনোজেনও ইন রেসপন্স টু প্যারাসিম্প্যাথিক নার্ভাস সিস্টেম, হাইড্রোক্লোরিক অ্যাসিডও ইন রেসপন্স টু প্যারাসিম্প্যাথিক নার্ভাস সিস্টেম। এখন তুমি ওকে বলতে পারো, ভাইয়া স্পেসিফিকলি বলেন, স্পেসিফিকলি কি? ওই যে ভেগাল নার্ভ, এতক্ষণ পড়ায় আসতেছি তোমাদেরকে। তো ভেগাস নার্ভই আমাদের মেইনলি স্টিমুলেশন করে গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন, রাইট? তো ভেগাস নার্ভ কি বলো? ভেগাস নার্ভ হচ্ছে প্যারাসিম্প্যাথিক নার্ভাস সিস্টেমটা পার্ট। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড যে সিক্রেশন হচ্ছে, শুধুমাত্র ভেগাস নার্ভ না, আরো কি কি একটু আগে তোমাদেরকে পড়াইছি, এখন তোমরা বুঝতে পারবে যে আমি কত ভালো পড়াইছি। গ্যাস্ট্রিন অ্যাসিড সিক্রেশন স্টিমুলেট করে, হিস্টামিন করে, ভেগাস নার্ভ করে, রাইট? তো এই তিনটা জিনিস আমাদের অ্যাসিড সিক্রেশনে কি করবে? স্টিমুলেট করবে।
এখন আসলে কে কে ইনহিবিট করে ভাইয়া? নাম্বার 1 কি ইনহিবিট করবে? নাম্বার 1 ইনহিবিট করবে হচ্ছে পিএইচ, ডিক্রিজ পিএইচ, জাস্ট পিএইচ না, ডিক্রিজ পিএইচ মানে কি ভাইয়া? ডিক্রিজ পিএইচ মানে হচ্ছে ইনক্রিজ অ্যাসিড। স্বাভাবিক, তোমাদের স্টোমাকে অলরেডি অনেক বেশি অ্যাসিড থাকে, তো সেটা তো আরো বেশি স্টিমুলেট করতে দিবে না, ইনহিবিট করবে, রাইট? স্বাভাবিক। ডিওডোনাম, ডিওডোনাম কেন ডিওডোনাম সেটা পড়াবো ভাইয়া। সিক্রেটিন এন্ড জিআইপি যেখানে লেখা আছে সুন্দর মতো, এই ডিওডোনাম থেকে আমাদের সিক্রেটিন হরমোন রিলিজ হয় আর জিআইপি রিলিজ হয়, যে দুটার কাজই হচ্ছে অ্যাসিড সিক্রেশন ইনহিবিট করা। সোমাটিস্ট্যাটিন কাজ কি? দুনিয়ার সবকিছু ইনহিবিট করা। এখন আসে অ্যাট্রোপিন, সিমেটিডিন, ওমেপ্রাজল। সিমেটিডিন, ওমেপ্রাজল জিনিসটা কি ভাইয়া? ওমেপ্রাজল হচ্ছে আমাদের পিপিআই, মানে হচ্ছে প্রোটন পাম্প ইনহিবিটর। আর সিমেটিডিন কি? সিমেটিডিন হচ্ছে H2 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। এখন আমি মানে হিস্টামিন 2 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। ওকে, এখন আসলে ডিটেলস পড়াবো। এজ এ হোল আমি একটা ডেসক্রাইব করে দিলাম। এখন সারা জীবন এখন যা পড়াবো, হোল লাইফ গ্যাস্ট্রিক অ্যাসিড সিকুয়েশন মনে রাখবা। এই যে আমরা মুড়িমুখির মতো পিপিআই খাই, অ্যান্টি অ্যালসারিন খাই, ওমেপ্রাজল খাই, কেন খাচ্ছ, কেমনে কাজ করতেছে, কেন এরকম মুড়িমুখির মতো খাওয়া কাজ না, খাওয়াটা উচিত না, সেটা সব অ্যান্সার আজকে পেয়ে যাবো। ওকে, সো আই ওয়ান্ট 100% কনসেন্ট্রেশন অফ অল অফ ইয়োর্স। এখন দেখো, তো ফার্স্ট অফ অল আমরা শুরু করি গ্যাস্ট্রিন সিকুয়েশন, রাইট? তাহলে দেখো ভাইয়া, সেটা হচ্ছে কি কি সেল টাইপ আছে? গ্যাস্ট্রিক সেল টাইপস এন্ড দেয়ার সিকুয়েশন। মানে আমাদের স্টোমাকে তো শুধুমাত্র প্যারাইটাল সেল নাই, রাইট? স্টোমাকে কি কি সেল আছে খুব সুন্দর মতো তোমাদের একটা ক্লিয়ার কাট আইডিয়া থাকা লাগবে। সেটা হচ্ছে কি কি ভাইয়া? একটা হচ্ছে প্যারাইটাল সেল, চিফ সেল, জি সেল। সো স্টোমাকে তিনটা সেল থাকে, সেটার কাজটা কি, সেটা কোথায় পজিশন এবং সেটা কি সিকুয়েশন করতেছে জানতে হবে ফার্স্ট অফ অল। সো স্টোমাকের যে ফার্স্ট আমাদের ইম্পর্টেন্ট সেল সেটা হচ্ছে প্যারাইটাল সেল। প্যারাইটাল সেল আমাদের কোথায় থাকে? ইউজুয়ালি স্টোমাকের বডিতে থাকে এবং সিক্রেশন করে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সাথে আরেকটা জিনিস, সেটার নাম কি? ইন্ট্রিনজিক ফ্যাক্টর। ওকে, তো স্টোমাকের প্যারাইটাল সেল কি করবে? আমাদের বডি থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন করবে এবং ইন্ট্রিনজিক ফ্যাক্টর সিক্রেশন করবে। আচ্ছা, এখন আসলে ভাই আরেকটা কি সেল? চিফ সেল। চিফ সেল আমাদের কি করবে? এটা বডিতে লোকেশন, এটার কাজ হচ্ছে পেপসিনোজেন সিক্রেশন করা। চিফ সেলের কাজ হচ্ছে পেপসিনোজেন সিক্রেশন করা, যে পেপসিনোজেনটা পরে পেপসিন অ্যাক্টিভেট হয়, রাইট? আর আমাদের জি সেলের কাজ তো তোমাদেরকে বলছি আমি একটু আগেই, সেটা হচ্ছে অ্যান্ট্রামের লোকেশন, কাজ হচ্ছে গ্যাস্ট্রিন সিক্রেশন করা। এখন আসলে মেকানিজম অফ গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন, দা মোস্ট হাইয়েস্ট পার্ট। মেকানিজম অফ গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন খুব সুন্দর মতো আমরা পড়বো। তো ফার্স্ট অফ অল চলে আসো, প্যারাইটাল সেল কি করতেছে দেখো। যেহেতু আমাদের অ্যাসিড সিক্রেশনে প্যারাইটাল সেল থেকে, প্যারাইটাল সেল সিক্রেট hydrochloric acid into the lumen of the stomach and concurrently absorb bicarb into the bloodstream as follow। মানে আমাদের মেকানিজমটা এজ এ হোল আমাদেরকে জানতে হবে স্টোমাক কেমনে অ্যাসিডটা সিক্রেশন করতেছে এন্ড কেমনে আমাদের বাইকার্বটা অ্যাবজর্ব করতেছে। ওকে, তারপরে আমরা স্টিমুলেশন করবো যে কে কে স্টিমুলেশন দিচ্ছে, তারপরে আমরা পড়বো যে কে কে কেন স্টিমুলেশন দিচ্ছে। তো এজ এ হোল অ্যাসিড সিক্রেশন মেকানিজমটা পড়ি, চলো। তো প্যারাইটাল সেলে যেটা হয়, আমাদের স্টোমাকের যে প্যারাইটাল সেলটা আছে, স্টোমাকের যে প্যারাইটাল সেলটা আছে, প্যারাইটাল সেলের ভিতরে কি হচ্ছে? কার্বন ডাইঅক্সাইড এর ওয়াটার, আমাদের যে কার্বন ডাইঅক্সাইড থাকে এন্ড ওয়াটার, এই দুটো জিনিস। ওকে, কার্বন ডাইঅক্সাইড এর ওয়াটার কনভার্টেড হয়ে কি হবে বলতো দেখি? কনভার্ট হতে বাইকার্বনেট হবে, H2CO3। ঠিক আছে, এই বাইকার্বনেট কি করবে? বাইকার্বনেট ভাঙবে, ভেঙে কি হবে ভাইয়া? ভেঙে হাইড্রোজেন প্লাস আর বাইকার্ব আয়ন, এই CO3 মাইনাস। ঠিক আছে, তাহলে কার্বন ডাইঅক্সাইড এর ওয়াটার তা তৈরি করবে বাইকার্বনেট H2CO3, ভাঙবে, ভেঙে তৈরি করবে হাইড্রোজেন আয়ন আর বাইকার্ব আয়ন। ওকে, তাহলে এই যে ভাইয়া কার্বন ডাইঅক্সাইড ওয়াটার থেকে বাইকার্ব হচ্ছে, সেখান থেকে ভেঙে হাইড্রোজেন আর বাইকার্বনেট হচ্ছে, এটা কেমনে হচ্ছে, কার মাধ্যমে হচ্ছে? এটার জন্য যে এনজাইমটা লাগে তার নাম হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেস। এই এনজাইমটার নাম হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেস। সবাই মনে রাখবা হল লাইফ, এটার নাম হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেস। ওকে, কার্বনিক অ্যানহাইড্রেস। আচ্ছা, এটা হচ্ছে নাম্বার 1 স্টেপ। তাহলে আমরা কি করলাম বলতে কি? এখন তখন আমরা যেটা করলাম সেটা হচ্ছে অ্যাসিড সিক্রেশন করে ফেললাম, মানে অ্যাসিড বানায় ফেললাম, সিক্রেশন না সরি, অ্যাসিড বানায় ফেললাম, রাইট? এখন আসুন 2 নম্বর স্টেপ কি ভাই? 2 নম্বর স্টেপ হচ্ছে এই যে অ্যাসিডটা আমরা বানালাম ওয়াটার এন্ড কার্বন ডাইঅক্সাইড দিয়ে উইথ দ্য হেল্প অফ কার্বনিক অ্যানহাইড্রেস, এই অ্যাসিডটা এখন আমরা সিক্রেশন করব। কোথায় করব ভাই? লুমেনে সিক্রেশন করব। লুমেনে সিক্রেশন করব, কেমনে সিক্রেশন করবা? এই যে এখন চলো দেখো, সবাই মনে করে দেখো, এই অ্যাসিডটা যদি আমাদেরকে লুমেনে সিক্রেশন করতে হয় তাহলে কি করতে হবে? আমাদেরকে হাইড্রোজেন পটাশিয়াম এটিপিএস পাম্প ইউজ করতে হবে, রাইট? হাইড্রোজেন পটাশিয়াম এটিপিএস পাম্প। তাহলে হাইড্রোজেন পটাশিয়াম এটিপিএস পাম্প দিয়ে এখন আমরা
অ্যাসিডটা কি করতে পারি, প্যারাইটাল সেল থেকে আমরা এখন লুমেনে সিক্রেশন করতে পারি, এবং অ্যাসিডের সঙ্গে হাইড্রোজেন আয়নের সাথে সঙ্গে সঙ্গে কি সিক্রেশন হবে, সাথে সাথে ক্লোরাইড আয়নটা সিক্রেশন হচ্ছে, রাইট? যেহেতু হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন হচ্ছে, আই মিন HCl, তাহলে এই সিক্রেশন হলে সিএলও সিক্রেশন হবে। আশা করি বুঝতে পারছো। তো প্যারাইটাল সেলের প্রোডাক্ট আবার কি ইউজুয়ালি হাইড্রোক্লোরিক অ্যাসিড। ওকে, এই যে দেখো এখন যে পিপিআই পড়ে আসছে সারা জীবন, পিপিআই 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 কেমনে কাজ করে, যে পিপিআই কাজ করে হচ্ছে এমন, দাও একটু পরে তোমাকে দেখাবো। পিপিআই কাজ করে প্রোটন পাম্প ইনহিবিটর। হোয়াট ইজ পিপিআই ভাইয়া? পিপিআই মানে হচ্ছে প্রোটন পাম্প ইনহিবিটর। এই যে হাইড্রোজেন পটাশিয়াম এটিপিএস পাম্প, এটাকে বলা হয় প্রোটন পাম্প, মনে থাকবে হোল লাইফ। এই যে হাইড্রোজেন পটাশিয়াম এটিপিএস পাম্প, এটাকে বলা হয় প্রোটন পাম্প। তার মানে কি, প্রোটন এইচ প্লাস থেকে প্রোটন হিসেবে বলতেছে না, প্রোটন পাম্প ইনহিবিটর। ওকে, তাহলে এই যে ওমেপ্রাজল তোমরা খাও, এটা কি করে, এই হাইড্রোজেন পটাশিয়াম এটিপিএস কে ইনহিবিট করে, ফলে ব্লকস দ্য অ্যাসিড সিক্রেশন। আশা করি বুঝতে পারছো আমার কথা। ওকে, তাহলে তুমি যে অ্যাসিড সিক্রেশন করলা ভাইয়া, আমি যে হাইড্রোজেন সিক্রেশন করলাম, কিন্তু বাইকার কোথায় যাবে? বাইকার তো প্রডিউস করলা তোমরা, রাইট? সেই বাইকার কোথায় যাবে? এই বাইকার আমাদের ব্লাডে কি হয়ে যাবে, অ্যাবজর্ব হয়ে যাবে। তো বাইকার মধ্যে একা একা অ্যাবজর্ব হবে না, ক্লোরাইড আয়নের এক্সচেঞ্জে অ্যাবজর্ব হবে। ওকে, মানে হচ্ছে ক্লোরাইড আয়ন ব্লাড থেকে আমাদের ইয়াতে আসবে, এখানে আসবে, লুমেনে আসবে, আর লুমেন থেকে বাইকাপটা ব্লাডে চলে যাবে। এটাকে বলে ক্লোরাইড আয়ন বাইকার্ব এক্সচেঞ্জার। ওকে, সো আলটিমেটলি এটা হচ্ছে মেকানিজম। এখন আসলে তোমাদেরকে আমি যদি বলি যে ভাই আরেকবার বোঝাই দেন, এটাই আমরা এখন পড়ব। আচ্ছা, দেখো, সবাই খেয়াল করো, এটা হচ্ছে আমাদের স্টোমাকের লুমেন, এটা হচ্ছে স্টোমাকের লুমেন। ওকে, এটা হচ্ছে গ্যাস্ট্রিক প্যারাডক্সিস। দেখো তাহলে, কার্বন ডাইঅক্সাইড এন্ড ওয়াটার খুব সুন্দর মতো কার্বনিক অ্যানাহাইড্রেজ এনজাইমের সাহায্যে বাইকার্ব তৈরি হয়ে গেছে। এখন বাইকার্বনেটকে ভেঙে তুমি হাইড্রোজেন আয়ন আর বাইকার্বনেট আয়ন পাইলা। এই যে দেখো ভাইয়া, এই বাইকার্ব কি এই যে হাইড্রোজেন কি করতেছে বলো, এইদিকে লুমেন অফ দ্য স্টোমাক, এদিকে লুমেন অফ দ্য স্টোমাক, এটা গ্যাস্ট্রিক প্যারাইটাল সেল, এদিকে হচ্ছে ব্লাড, রাইট? তাহলে এই যে হাইড্রোজেন আয়ন, হাইড্রোজেন সুন্দর মতো লুমেনে চলে যাবে স্টোমাকের, কোথায় চলে যাবে, লুমেনে চলে যাবে। কার মাধ্যমে, কিসের মাধ্যমে যাবে? হাইড্রোজেন পটাশিয়াম এটিপিএস পাম্প। এই যে হাইড্রোজেন পটাশিয়াম এটিপিএস পাম্প, তাহলে হাইড্রোজেন ঢুকে যাচ্ছে লুমেনের ভিতরে, পটাশিয়াম ঢুকে যাচ্ছে গ্যাস্ট্রিক প্যারাইটাল সেলের ভিতরে। ওকে, তাহলে তোমার হাইড্রোজেন সিক্রেশন হয়ে গেল। এখন কথা হচ্ছে ভাইয়া, এখন আরো কি কি কথা, এখন কথা হচ্ছে আমার তো শুধুমাত্র হাইড্রোজেন আয়ন ঠিক আছে সিক্রেশন হচ্ছে, হাইড্রোজেন আয়নের সাথে আমার আরো একটা জিনিস সিক্রেশন হবে, কি সেটা? ক্লোরাইড আয়ন, রাইট? গ্যাস্ট্রিক প্যারাইটাস যেহেতু ক্লোরাইড আয়ন থাকে, সো হাইড্রোজেন ক্লোরাইড আয়ন আমার আলটিমেটলি লুমেন এসে থাকতেছে, সিক্রেশন হচ্ছে। এখন চিন্তা করো, এখন তুমি লাইক খুব ভালো মতো মাথা দিয়ে খাটাও, যে তুমি যে হাইড্রোজেনটা সিক্রেশন করলা, লুমেনে পাঠালা, সেটা তুমি গ্যাস্ট্রিক প্যারাইটাল সেল থেকে পাইছো। কথা হচ্ছে ভাই আমি ক্লোরাইড কোত্থেকে পাইলাম, এটা তোমার প্রশ্ন হওয়া উচিত, রাইট? সেই ক্লোরাইড কোত্থেকে পাইছি আমরা? এই ক্লোরাইড পাইছি ব্লাড থেকে। দেখো এই যে দেখো, ব্লাড থেকে ক্লোরাইড চলে আসতেছে আমার গ্যাস্ট্রিক প্যারাইটাল সেলের ভিতরে। কেন আসবে? কেউ তো একা একা নিজ স্বার্থ ছাড়া তোমাকে হেল্প করবে না, রাইট? তো ক্লোরাইড আয়ন ঢুকতেছে গ্যাস্ট্রিক প্যারাইটাল সেলের ভিতরে, সেই ক্লোরাইড আয়ন চলে যাচ্ছে লুমেনে। কিন্তু ক্লোরাইড আয়ন যে গ্যাস্ট্রিক প্যারাইটাল সেলে ঢুকলো, তার এক্সচেঞ্জে এই যে বাইকার্বনেট আয়ন আমাদের এক্সট্রা ছিল, সেই বাইকার্বনেট আয়ন ব্লাডে পেয়ে যাবে। ওকে, আর বাইকার্ব যেহেতু কি বলতো দেখি, বাইকার্ব একটা অ্যালকালি, এই বাইকার্ব যে ব্লাডে ঢুকতেছে বেশি বেশি অ্যাসিড সিক্রেশন হওয়ার কারণে, বেশি বেশি অ্যাসিড সিক্রেশন হচ্ছে স্টোমাকে, আর বেশি বেশি বাইকার্ব ঢুকতেছে ব্লাডে, এটাকে বলা হয় অ্যালকালাইন টাইড। তোমরা পড়ে মুখস্থ করে আসছো এতদিন, অ্যালকালাইন টাইড। খাবার পরে যে কেন আমাদের অ্যালকালাইন টাইড, খাবার পরে কেন আমাদের অ্যালকালাইন টাইড পাই, আমরা এই কন্ডিশনটা পাই, আশা করি এখন বুঝতে পারলাম। খাবার পরে অ্যাসিড সিক্রেশন হচ্ছে, অ্যাসিড সিক্রেশন হওয়ার কারণে তুমি বাইকার্বটা ব্লাডে ঢুকে যাচ্ছে ইন এক্সচেঞ্জ অফ ক্লোরাইড আয়ন, এটাকে বলা হচ্ছে অ্যালকালাইন টাইড, এটাকে বলা হচ্ছে অ্যালকালাইন টাইড। দেখো এই যে দেখো, তাহলে কি পাইলা বলে, এই যে বাইকার্বনেট আয়ন হয়ে যাচ্ছে, কোথায় চলে যাচ্ছে, আমাদের ব্লাডে ঢুকে যাচ্ছে, আলটিমেটলি ব্লাডে আমাদের বাইকার্বনেট কনসেন্ট্রেশন বেড়ে যায়, যেটার নামকে আমরা বলতেছি অ্যালকালাইন টাইড। ওকে, এখন চিন্তা করো একটা কন্ডিশন, লাইক মনে করো ভমিটিং। ভমিটিং, তাহলে যখন তুমি বমি করতেছো তখন কিন্তু খেয়াল করবা, আমাদের যে gastric acid never arrives in the small intestine. There is no stimulus for pancreatic bicarb secretion and arterial blood becomes alkaline metabolic alkalosis. মানে কি? এটা মানে কি বলতে চাচ্ছ ভাইয়া? মানে হচ্ছে তুমি যখন ভমিটিং করতেছো, কেন আমাদের মেটাবলিক অ্যালকোহলিস ডেভেলপ করতেছে? যখন তুমি বমি করতেছো, একটা পেশেন্ট যখন বমি করতেছে, তখন তোমাদের অ্যাসিডটা কি হয়ে যাচ্ছে, বার হয়ে যাচ্ছে, রাইট? হাইড্রোজেন আয়ন প্লাস ক্লোরাইড আয়ন বার হয়ে যাচ্ছে। সো আলটিমেটলি কি হচ্ছে? হাইড্রোজেন ক্লোরাইড যদি বার হয়ে যায়, বাইকার্ব কি হচ্ছে? বাইকার্ব আমাদের রিঅ্যাবজর্পশন হয়ে যাচ্ছে ব্লাডে। ওকে, তো আলটিমেটলি আমাদের ভমিটিং এ মেটাবলিক অ্যালকোহলিস ডেভেলপ করে। দিস ইজ দ্য মেকানিজম, যে আমাদের অ্যাসিড সিক্রেশন হয়ে বাইর হয়ে যাচ্ছে, আর এদিকে বাইকার্ব যেটা আছে ব্লাডে রিঅ্যাবজর্পশন হয়ে যাচ্ছে, আর্টেরিয়াল ব্লাড বিকামস অ্যালকালাইন। আচ্ছা,
Yes. তাহলে এখন বলো তোমাদের কি এই অ্যাসিড স্টিমুলেশন এখন আমি পড়াবো অ্যাসিড সিকুয়েশন নিয়ে কোনো প্রশ্ন আছে ভাইয়া আমাকে সেটা বলো। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা তো বুঝতে পারলা যে কতটা ইম্পর্টেন্ট, আজকে অনেক কিছু শিখলাম শিওর নতুন জিনিস। তো ক্লিয়ার কি আমাকে বলো, তো আমি নেক্সট তোমাদের শুরু করি। এটা হচ্ছে আমাদের অ্যাসিড সিকুয়েশন মেকানিজম পড়লাম আমরা, ওকে? যদি আর একবার রিপিট করতে হয় ইউ ক্যান টেল মি, তো ভাই একবার রিপিট করেন, কোনো প্রবলেম নাই, জাস্ট লেট মি নো। আচ্ছা, সো থ্যাংক ইউ অল। তাহলে এখন আসো, আমরা তো অ্যাসিড সিকুয়েশন মেকানিজম পড়লাম, এখন আমরা আরো অনেক মজার একটা জিনিস পড়বো, আরো বেশি হাইয়ার, সেটা হচ্ছে এই যে অ্যাসিড সিকুয়েশন মেকানিজমটা পড়লাম ডিটেইলড কেমনে কোন রিসেপ্টর কাজ করতেছে সেটা এখন আমরা পড়বো, ওকে? স্টিমুলেশন যেটাকে আমরা বলতেছি। তাহলে আমাদের কি ডান ভাইয়া? আলটিমেটলি আমাদের গ্যাস্ট্রিক অ্যাসিড সিকুয়েশন মেকানিজম ডান। হ্যাঁ, গ্যাস্ট্রিক, আচ্ছা এই ফিগারটা তোমাকে পরে পড়াবো আমি, এটা সমস্যা নেই। জাস্ট এখান থেকে একবার ডেসক্রাইব করে দিই, দেখো যে আমাদের স্টমাকে কি কি সেল থাকে, যে জি সেল, রাইট? জি সেল থেকে কি রিলিজ হয়? গ্যাস্ট্রিন রিলিজ হয়, এন্ট্রামে থাকে জি সেল। চিপ সেল থেকে কি রিলিজ হয়? পেপসিন রিলিজ হয়। প্যারাটাল সেল থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড এন্ড ইন্টেনসিভ ফ্যাক্টর। এই গ্যাস্ট্রিন গিয়ে আবার কি করতেছে? প্যারাটাল সেলকে স্টিমুলেট করতেছে, দ্যাটস ইট, এটা বোঝাতে চাচ্ছি। গ্যাস্ট্রিন আবার হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন করতেছে। তো হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন মেকানিজম ডান। এখন আসো আমাদের স্টিমুলেশন অফ গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন, যে আমাদের কে কে গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশনে স্টিমুলেশন দিচ্ছে, খুবই খুবই ইম্পর্টেন্ট, হাই ইয়েল্ড হাই ইয়েল্ড এন্ড হাই ইয়েল্ড। আচ্ছা, দেখো তাহলে, তো ফার্স্ট অফ অল কেমনে পড়বো? হ্যাঁ, চিন্তা করো, আমাদের গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশনের স্টিমুলাই কি কি ছিল? একটা হচ্ছে ভেগাল স্টিমুলেশন, একটা কি ছিল বলো তো দেখি, একটা ছিল গ্যাস্ট্রিন, একটা ছিল হিস্টামিন, এই তিনটা আমরা শেষ করবো আজকে ইনশাআল্লাহ। দেখো হারিয়া, তো ভেগাল স্টিমুলেশন কি ভাইয়া? ভেগাল স্টিমুলেশন মানে কি? ভেগাল স্টিমুলেশন মানে হচ্ছে আমাদের ভেগাল স্টিমুলেশনের মাধ্যমে আমাদের ভেগাস নার্ভ কি করতেছে? অ্যাসিড সিক্রেশনটা বাড়াচ্ছে বাই ডিরেক্ট পাথওয়ে এন্ড ইনডিরেক্ট পাথওয়ে। তো ভেগাল স্টিমুলেশনের মাধ্যমে যে অ্যাসিড সিক্রেশনটা বাড়তেছে, এটার পাথওয়ে দুইটা আছে, একটা হচ্ছে ডিরেক্ট, একটা হচ্ছে ইনডিরেক্ট। কোনটা কি হয় সেটা এখন আমি পড়াবো তোমাকে, খুব ভালো মতো খেয়াল করো, 100% কনসেন্ট্রেশন নিডেড। ডিরেক্ট পাথওয়েতে যেটা হচ্ছে, আমাদের ভেগাস নার্ভ যেটা করতেছে, ভেগাস নার্ভ ডিরেক্টলি প্যারাইটাল সেলকে ইনারভেট করতেছে। ফলে প্যারাইটাল সেলকে যদি ভেগাস নার্ভ ডিরেক্টলি ইনারভেট করে, আলটিমেটলি আমাদের অ্যাসিড সিক্রেশন হচ্ছে ডিরেক্টলি। চিন্তা করো, ওকে? সো ডিরেক্ট পথ হচ্ছে ভেগাস নার্ভ ইনারভেট করতেছে প্যারাইটাল সেলকে, আর প্যারাইটাল সেল থেকে আমাদের অ্যাসিড সিক্রেশন স্টিমুলেটেড হচ্ছে। তাহলে নিউরো ট্রান্সমিটার কি? এখানে ইউজুয়ালি অ্যাসিটিলকোলিন, ওকে? আচ্ছা, এটা মানে কি ভাইয়া, এটা কেন বলতেছেন? আর রিসেপ্টর অন দ্য প্যারাইটাল সেল কি? মাস্কিরিনিক M3, and the second messenger কি for cycle cholecystokinin is IP3 and intercellular calcium। ভাই এটা কি বুঝি নাই, আচ্ছা স্বাভাবিক, না বুঝলে বোঝা যাবে, কোনো প্যারা নেই। খেয়াল করো, ফার্স্ট স্টিমুলেশন আমরা এখন কথা বলতেছি, ওকে? কি বললাম ভাইয়া? ভেগাস নার্ভ। ভেগাস নার্ভ যে স্টিমুলেশন দিবে, কাকে দিবে ভাইয়া স্টিমুলেশন? প্যারাইটাল সেলকে দিবে। প্যারাইটাল সেল কোনটা? এই যে পুরোটা প্যারাইটাল সেল। এখন ভেগাস নার্ভ কি ইচ্ছা মতো তার বললেই কি স্টিমুলেশন দিতে পারবে নাকি? তাকে তো প্যারাইটাল সেলের কাছে পৌঁছাতে হবে, রাইট? সো প্যারাইটাল সেলের কাছে কেমনে পৌঁছাবে ভাইয়া, সেটা এখন আমরা পড়বো। নাম্বার ওয়ান স্টেপ কি? ভেগাস নার্ভ একটা নিউরো ট্রান্সমিটারের হেল্প নেবে, সেটার নাম কি? অ্যাসিটিলকোলিন, ওকে? সেই অ্যাসিটিলকোলিন নিউরো ট্রান্সমিটার, তার হেল্প নিয়ে আমাদের প্যারাইটাল সেলে যে রিসেপ্টর আছে, সেই রিসেপ্টরের নাম হচ্ছে মাস্কিরিনিক রিসেপ্টর। এখন আমার কথা হচ্ছে ভাইয়া কেন হোয়াট ইজ মাস্কিরিনিক রিসেপ্টর? এখন তোমরা আমাকে বলো, তোমাকে একটু আগেই আমি বলছি যে আমাদের জিআইটি তে, খুব ভালো মতো খেয়াল করবো কথাটা, জিআইটি তে স্টিমুলেটরি ইফেক্টটা কার? প্যারাসিম্প্যাথেটিক। প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম মানে কি? প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমে কয় টাইপের রিসেপ্টর আছে বলো তোমাকে দেখি? মৃত্তিকা বা হাভা, এনিওয়ান? হ্যাঁ, কি কি বলো, কি কি দুইটা আছে, কি কি সেটা বলো। ভেরি গুড মৃত্তিকা, ভেরি গুড, আই এম সো ইমপ্রেসড, আই এম সো প্রাউড অফ ইউ। একটা হচ্ছে মাস্কিরিনিক, একটা হচ্ছে নিকোটিনিক, রাইট? বা কোলিনার্জিক তুমি বলতে পারো, একটা হচ্ছে মাস্কিনিক, একটা হচ্ছে কোলিনার্জিক। সো
সরি, একটা হচ্ছে মাসকুনিক, একটা হচ্ছে নিকোটিনিক, মানে মাসকুনিকের নামে একটা আরেকটা হচ্ছে কোলিনার্জিক। সো যেটা বলতে চাচ্ছি, একটা হচ্ছে আমাদের নিকোটিনিক, একটা হচ্ছে কোলিনার্জিক, রাইট? সো কোলিনার্জিকটাকে আমরা বলতে হচ্ছে মাসকুলিনিক রিসেপ্টর। সো কোলিনার্জিকের একটা নাম হচ্ছে মাসকুলিন। এখন দেখো যেটা হচ্ছে, আমাদের যে মাসকুলিনিক রিসেপ্টর গুলো ছিল প্যারাসিম্পাথেটিক নার্ভাস সিস্টেমে, কয়টা ছিল? M1, M2, M3, M4, M5, আমি যতদূর মনে মনে পড়ে M5 পর্যন্ত ছিল। তার ভিতরে এই M3 আছে আমাদের ব্রাইটাল সেলে, ঠিক আছে? তাহলে ভেগাস, যে আমাদের নার্ভটা, ভেগাস যেটাকে স্টিমুলেট করতেছে উইথ দ্য হেল্প অফ অ্যাসিটিলকোলিন নিউরোট্রান্সমিটার, M3 রিসেপ্টরকে স্টিমুলেট করতেছে। এখন তুমি চিন্তা করো, যেহেতু আমাদের একটা রিসেপ্টরকে স্টিমুলেট করছে, এখন তোমরা মনে করে দেখো তো যে যে কোনো স্টিমুলেশনের একদম তুমি হরমোনাল সিগন্যালিং এর কথা মনে করো, যে কি ছিল, একটা হরমোন একটা রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করছে, ঠিক এমনই ভাবে চিন্তা করো যে ভেগাস নার্ভ রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করছে। নেক্সট স্টেপ কি? নেক্সট স্টেপ কি বলো আমাকে? নেক্সট স্টেপ ইজ টু অ্যাক্টিভেট জি প্রোটিন। দিস ইজ আওয়ার জি প্রোটিন। ওকে, হোয়াট ইজ কিউ? জিএস আর জি কিউ মনে করে দেখো সবাই। জিএস আর জি কিউ এই দুটো প্রোটিন হচ্ছে স্টিমুলেটরি প্রোটিন, আর জি আই হচ্ছে ইনহিবিটরি প্রোটিন, রাইট? তাহলে আমাদের এই রিসেপ্টরটা জি প্রোটিনকে স্টিমুলেট করে দিবে। জি প্রোটিনকে স্টিমুলেট করলে সেকেন্ড মেসেঞ্জার চলে আসবে, কে বলো দেখি? আইপি3 ক্যালসিয়াম, রাইট? সেই মনে আছে সবার, আই হোপ। তো যে প্রোটিনকে স্টিমুলেট করলে আমি কি পাচ্ছি? আইপি3 আর ক্যালসিয়াম পাচ্ছি। সো আইপি3 এন্ড ক্যালসিয়াম রিলিজ যখন হচ্ছে, আইপি3 এন্ড ক্যালসিয়াম আমাদের হাইড্রোজেন, পটাশিয়াম, এটিপি, স্পাম কে স্টিমুলেট করতেছে, ফলে আমাদের অ্যাসিড সিক্রেশন হচ্ছে। দেখছো? তো কেমনে অ্যাসিড সিক্রেশন হচ্ছে? দিস ইজ নট এ সিম্পল স্টেপ। তোমাকে যে আমি এটা দেখাইলাম একটু আগে, যে পাম্পটা, ভাই এই যে পাম্পটা আপনি দেখাইলেন, কই সেটা? এই যে অ্যাসিড সিক্রেশন হয়ে যাচ্ছে, এত শুধু অ্যাসিড সিক্রেশন হওয়া, সেই পাথওয়েটাই এখন আমাদেরকে দেখাচ্ছে যে অ্যাসিড সিক্রেশন কেমনে হচ্ছে। এই যে হাইড্রোজেন, পটাশিয়াম, এটিপিএস কি স্টিমুলেট করা হলে ফলে এখন অ্যাসিড সিক্রেশন হচ্ছে। ডান। কেমনে ভেগাস নার্ভ স্টিমুলেট করতেছে? এটা হচ্ছে ডিরেক্ট পাথওয়ে। ওকে, এটা হচ্ছে ডিরেক্ট পাথওয়ে। দেখো এখন তাহলে ভেগাস নার্ভ কি করলো? ডিরেক্টলি আমার সিসি কে, আইপি3 কে স্টিমুলেট করে ক্যালসিয়াম রিলিজ করলে অ্যাসিড সিক্রেশন করলো, রাইট? এখন কথা ভাইয়া ইনডিরেক্ট পাথওয়ে। ইনডিরেক্ট পাথওয়ে হচ্ছে ভেগাস নার্ভ আমাদের যে জি সেল আছে, কোন জি সেল ভাইয়া? যে জি সেল থেকে গ্যাস্ট্রিন রিলিজ হয়। ভেগাস নার্ভ এত ভালো এত ভালো একটা জিনিস, দেখো সে নিজে তো অ্যাসিড পিরাইটাল অ্যাসিডকে সিক্রেশন করতেছেই, সে আবার গ্যাস্ট্রিনকে স্টিমুলেট করতেছে। ফলে ভেগাস নার্ভ গ্যাস্ট্রিনকে স্টিমুলেট করতেছে, গ্যাস্ট্রিন আবার অ্যাসিড সিক্রেশন করতেছে, রাইট? আর কথা হচ্ছে ভাইয়া, ভেগাস নার্ভ কি গ্যাস্ট্রিনকে স্টিমুলেট করতেছে এটাও কি অ্যাসিটিলকোলিন দিয়ে? না, এটা হচ্ছে গ্যাস্ট্রিন রিলিজিং পেপটাইড দিয়ে, জিআরপি দিয়ে। এটা ডিফারেন্ট কিছু না। আইপি3 এন্ড ক্যালসিয়াম, নট ড্যাগ। ড্যাগ তো আমাদের হরমোনাল মেকানিজম, ওকে? কিন্তু আইপি3 এন্ড ক্যালসিয়াম। আচ্ছা, ড্যাগ মানে ডাইএসিল গ্লিসারল। আচ্ছা, এখন দেখো, তাহলে যেটা বললাম যে ভাই, তাহলে এখন আমাদের ইনডিরেক্ট পাথওয়ে কি, রাইট? তাহলে হচ্ছে ভেগাস নার্ভা একটা ইনডিরেক্ট পাথওয়ে কি? ভেগাস নার্ভা একটা ইনডিরেক্ট পাথওয়ে হচ্ছে, সে আমাদের গ্যাস্ট্রিন রিলিজিং পেপটাইড দিয়ে, এই ফিগারটা এখানে নাই, ফিগারটা নাই, তোমাদেরকে তো আমি আঁকাই দেখা দিচ্ছি, ওকে? তাহলে ইজি হবে তোমাদের জন্য। এখানে আঁকাই, গ্যাস্ট্রিন রিলিজিং পেপটাইড দিয়ে আমাদের ডিরেক্টলি গ্যাস্ট্রিন কি স্টোর করতেছে। দেখো, এই যে মেগাস্টম কি করতেছে? জি সেল কি স্টিমুলেট করতেছে, এবং জি সেল গ্যাস্ট্রিন সিক্রেশন করতেছে, হুইচ ইন টার্ন স্টিমুলেট অ্যাসিড সিক্রেশন বাই অ্যান এন্ডোক্রাইন অ্যাকশন। নিউরোট্রান্সমিটার এখানে কি? জিআরপি। এই যে দেখো, ভেগাস নার্ভ কি করবে? সুন্দর মতো এই যে গ্যাস্ট্রিনকে ডিরেক্ট স্টিমুলেট করবে, ঠিক আছে? এন্ড ভেগাস এই যে ভেগাস নার্ভ এখানে যে গ্যাস্ট্রিনকে স্টিমুলেট করবে, সেটা কেমনে করবে ভাইয়া? সেটা হচ্ছে জিআরপি দিয়ে, এখানে জিআরপি থাকবে, ওকে? জিআরপি দিয়ে স্টিমুলেট করে ফেললে গ্যাস্ট্রিন তার নিজের মতো করে কোলেসিস্টোকাইনিন বা নিজের পাথওয়ে গুলো নিজের টুকু সে একা একা কাজ করবে। বাট ভেগাস নার্ভ যেটা করবে, যে গ্যাস্ট্রিনকে সে স্টিমুলেট করবে, দ্যাটস ইট, তার কাজ এইটুকুই। সো গ্যাস্ট্রিন তার কাজটা বেশি বেশি করবে। সেটার নাম হচ্ছে ইনডিরেক্ট পাথওয়ে, আর এটা যেটা পড়লাম আমরা এর আগে, ডিরেক্ট পাথওয়ে। আই হোপ ক্লিয়ার, ওকে? সো এখন আসো, আচ্ছা, তাহলে এখন আমরা কি পড়বো? এখন যেটা পড়বো সেটা হচ্ছে গ্যাস্ট্রিন আমাদের ডান, সরি আমাদের ভেগাল স্টিমুলেশন ডান। এখন আমরা কি পড়বো ভাই? এখন আমরা পড়বো হচ্ছে গ্যাস্ট্রিন। গ্যাস্ট্রিন, ওকে? এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে গ্যাস্ট্রিন। এখন এর ভিতরে আমি একটু ফার্মাকোলজি পড়াই ফেলি তোমাদেরকে, তাহলে ইজি হবে। তুমি আমাকে বলতে পারো ভাইয়া, তাহলে আমরা একটা ড্রাগের নাম যদি করি, যারা ফার্মাকোলজি পড়নি তারা মনে করে দেখো, এই যে আমরা প্যারাসিম্পাথেটিক নার্ভাস সিস্টেমের কথা বললাম, তো মাস্কিলিনিক যে রিসেপ্টর আছে তার উপরে আমাদের দুই ধরনের ড্রাগ আছে, রাইট?
একটা হচ্ছে কোলিনার্জিক অ্যাগনিস্ট যারা এই মাস্কিনিক রিসেপ্টরটাকে স্টিমুলেট করতেছে, আর হচ্ছে অ্যান্টাই কোলিনার্জিক ড্রাগ। মানে কি ভাইয়া, চিন্তা করো, এই যে M3 রিসেপ্টর, এটা হচ্ছে কোলিনার্জিক রিসেপ্টর, তাই না? তাই না? এটা হচ্ছে কোলিনার্জিক রিসেপ্টর। তাহলে আমি যদি একটা কোলিনার্জিক অ্যাগনিস্ট ইউজ করতাম, মানে একটা ড্রাগ যেটা কোলিনার্জিক অ্যাগনিস্ট, তাহলে এই M3 রিসেপ্টরকে বেশি বেশি স্টিমুলেট করতে আর বেশি বেশি অ্যাসিড সিক্রেশন করতে, দ্যাটস ইট। কিন্তু আমাদের কথা কি ভাই, আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে আমরা তো অ্যাসিড সিক্রেশনটা ইনহিবিট করতে চাই, আমরা তো অ্যাসিড সিক্রেশনটা ইনহিবিট করতে চাই। তাহলে আমরা কি করতে পারি ভাইয়া? তাহলে তোমার যেটা করতে পারো সেটা হচ্ছে, এখানে যেহেতু মাস্কিনিক রিসেপ্টর আছে কাজ করতেছে, তোমাদের কাজ কি বলো তো দেখি? তোমাদের কাজ হচ্ছে অ্যান্টাই মাস্কিনিক রিসেপ্টর ইউজ করা, রাইট? বা মাস্কিনিক অ্যান্টাগনিস্ট ইউজ করা। তাহলে মাস্কিনিক অ্যান্টাগনিস্টের নাম কি? অ্যাট্রোপিন। এই অ্যাট্রোপিন আমরা ইউজ করি ইউজুয়ালি অ্যাসিড সিক্রেশন ইনহিবিট করতে। আশা করি আমার কথা বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি, রাইট? আরেকটা অপশন আছে কি ভাই, সেটা হচ্ছে আমরা যদি ভ্যাগোটমি করি, ভেগাস নার্ভটা ক্যাচ করি, তাহলে কি হবে? ভ্যাগোটমি করলে যেটা হবে, আমাদের বোথ ডিরেক্ট পাথওয়েও ব্লক হয়ে যাবে, ইনডিরেক্ট পাথওয়ে ব্লক হয়ে যাবে। কিন্তু অ্যাট্রোপিন দিলে তার ইনডিরেক্ট পাথওয়ে ব্লক করতে পারবো না, রাইট? এটা হচ্ছে ফার্মাকোলজি। তো ফার্মাকোলজি তো ওনাকে আমি পড়াই দিলাম। এখন আসলে গ্যাস্ট্রিন। তাহলে গ্যাস্ট্রিন ইউজুয়ালি আমাদের খাবারের উপর রিলিজ হয়, কেমনে কি হচ্ছে সেটা দেখো। গ্যাস্ট্রিন কি করতেছে ভাই? গ্যাস্ট্রিন যেটা করতেছে, জি সেল থেকে আমাদের গ্যাস্ট্রিন রিলিজ হচ্ছে, সেই গ্যাস্ট্রিন গ্যাস্ট্রিন কি করতেছে, আমাদের কোলেসিস্টোকাইনিন বি রিসেপ্টর, গ্যাস্ট্রিন আমাদের কোলেসিস্টোকাইনিন বি রিসেপ্টরটাকে স্টিমুলেট করে, ফলে জি কিউ প্রোটিন অ্যাক্টিভেট হয়, জি কিউ প্রোটিন অ্যাক্টিভেট হলে IP3 ক্যালসিয়াম রিলিজ হয়, অ্যাসিড সিক্রেশন হয়, দ্যাটস ইট। ওকে, এখন তোমাদের অনেক সোজা লাগবে, কারণ আমি অনেকবার এক কথা বলছি। দেখো, যেটা বললাম ঠিক সেম একই কথা। এখন হচ্ছে হিস্টামিন কেমনে করবো? হ্যাঁ, তো হিস্টামিনের কথা আগেই বলছি তোমাদেরকে, যে হিস্টামিন আমাদের অনেক ভাবে অ্যাসিড সিক্রেশন কি করে বলো তো দেখি। হিস্টামিন আমাদেরকে অনেক ভাবে অ্যাসিড সিক্রেশনটা ইনহিবিট করতে পারে, রাইট? সো হিস্টামিন কোথা থেকে রিলিজ হয় ভাইয়া? হিস্টামিন আমাদের গ্যাস্ট্রিক মিউকাস থেকে রিলিজ হয়। এন্টেরোক্রোমাফিন লাইক সেল যেটার নাম ইসিএল সেল, এই সেলটা থেকে গ্যাস্ট্রিক মিউকাসা ওখান থেকে আমাদের রিলিজ হয় সে প্যারাটাল সেলে যায়। তাহলে কি কেমনে কেমনে আমাদের হিস্টামিন অ্যাসিড সিক্রেশন করতে পারে দেখো। ফার্স্ট অফ অল, হিস্টামিন আমাদের ডিরেক্টলি অ্যাসিড সিক্রেশন করে বাই অ্যাক্টিভেটিং H2 রিসেপ্টর অন দ্য প্যারাটাল সেল মেমব্রেন। H2 রিসেপ্টর ইউজুয়ালি কাপল থেকে জিএস প্রোটিনের সাথে, আর এখন সেকেন্ডারি মেসেঞ্জার থেকে স্ক্যাম, মানে হচ্ছে সাইক্লিক এএমপি। ওকে, কি বলতেছেন ভাই? কিছু বুঝছেন? ওকে, নো প্রবলেম। দেখো, এই যে দেখো, এন্টেরোক্রোমাফিন লাইক সেল যেটা থাকে আমাদের স্টোমাকে, সেখান থেকে হিস্টামিন রিলিজ হচ্ছে। হিস্টামিন আমাদের কি করতেছে বলো? হিস্টামিন আমাদের H2 রিসেপ্টর, হিস্টামিন 2 রিসেপ্টর এটার নাম, এটাকে স্টিমুলেট করতেছে, যেটা প্যারাটাল সেলে থাকে। এন্ড সেই রিসেপ্টর যখন স্টিমুলেট হয়ে যাচ্ছে, যখন জি প্রোটিন অ্যাক্টিভেট হচ্ছে, যেটার নাম হচ্ছে জিএস, জিএস অ্যাক্টিভেট হলে সাইক্লিক এমপি সেকেন্ড মেসেঞ্জার অ্যাক্টিভেট হচ্ছে, ফলে অ্যাসিড সিক্রেশন হচ্ছে। ডান। সো আমাদের অ্যাসিড সিক্রেশনের মেকানিজম তোমাদেরকে পড়াইলাম এই পর্যন্ত। এখন আমাদের ইনহিবিশনটা পড়াতে হবে। ওকে, ইনহিবিশনটা আজকে আমি শেষ করতে চাচ্ছি। বাট আমাকে ভাইরাস অ্যাটাক করলো কেন হঠাৎ করে আবার? হুম। আচ্ছা, সো অ্যাসিড সিচুয়েশন আমি যে তিনটা স্টিমেটের পাশে বললাম, তোমাকে বুঝতে পারছো? এনি কোশ্চেন, লেট মি নো ইন দা চ্যাট বক্স। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়েট। ওকে ওকে, কোলিনার্জিক অ্যান্টাগনিস্ট দিলেই কি ভাইয়া অ্যাসিড সিক্রেশন কমে যাবে? গ্যাস্ট্রিন হিস্টামিন তো স্টিমুলেট করতেছে। হ্যাঁ অবশ্যই। আমি যেটা বলতেছি সেটা তুমি বোঝার ট্রাই করো। সেটা হচ্ছে, তুমি কোলিনার্জিক অ্যান্টাগনিস্ট দিলে একটা পাথওয়ে ব্লক হবে, নট তিনটা পাথওয়ে। আমাদের এখানে স্টিমুলেটরি কয়টা পাথওয়ে আছে তুমি চিন্তা করো।
স্টিমুলেশন করতেছে কে? ভেগাস নার্ভ, গ্যাস্ট্রিন, হিস্টামিন, রাইট? তিনটা পাথওয়ে আছে। তুমি যদি অ্যাট্রোপিন দাও তাহলে তোমার শুধুমাত্র একটা পাথওয়ে স্টপ হবে, রাইট? ব্লক হবে। এই জন্যই তো আমরা অ্যাট্রোপিনকে পিপিআই হিসেবে ইউজ করি না। তুমি তো বলতে পারো ভাই অ্যাট্রোপিনকে আমাকে পিপিআই হিসেবে ইউজ করি, খাই কি? তুমি কি খাও অ্যাট্রোপিন? খাইছো? খাও না তো, এই জন্য ইউজ করি না। কেন ইউজ করি না এটাই তো অ্যান্সার। এটা আমি পরে বলতাম। তাহলে আমরা কি ইউজ করবো ভাইয়া? কি ইউজ করবো সেটা তো এখন বলবো আমি, যে কি ইউজ করবো। আমরা কেন ওমিপ্রাজল ইউজ করি সেটা তো তোমাকে আমার মেইন টপিক আজকে, বা কেন পিপিআই ইউজ করতেছি, রাইট? এখন আসো তাহলে আমাদের ইনহিবিশন কে কে দেয়। এখন আসো কে কে ভাই অ্যাসিড সিক্রেশনকে ইনহিবিশন দিচ্ছে, রাইট? তো ফার্স্ট অফ অল আমাদের নেগেটিভ ফিডব্যাক। নেগেটিভ ফিডব্যাক আমাদের তিনটা জিনিস আমাদের মেইনলি ইনহিবিট করতেছে। একটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক, একটা হচ্ছে সোমাটোস্ট্যাটিন, একটা হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন। ঠিক আছে? আচ্ছা, গ্যাস্ট্রিক আলসার, ডিউরেনাল আলসার এগুলো তো আমরা ইয়াতেই পড়াবো, জিআইটি তে প্যাথোলজিতে পড়াবো, সো এগুলো আমার টেনশনের কিছু নাই। দেখো, তো যেটা বললাম যে তোমার যখন অ্যাসিড সিক্রেশন অনেক বেশি হয়ে যাচ্ছে, লাইক বেড়ে যাচ্ছে, ওকে, তখন তোমার পিএইচ কমে যাচ্ছে। তো পিএইচ কমে যাওয়া মানে অ্যাসিড সিক্রেশন বাড়া। তাহলে তোমার যখন পিএইচ লেস দেন 3 হয়ে যাচ্ছে তখন নিচের নেগেটিভ ফিডব্যাক দিয়ে আমাদের গ্যাস্ট্রিন সিক্রেশনটাকে ইনহিবিট করতেছে, আলটিমেটলি অ্যাসিড সিক্রেশন ইনহিবিট করতেছে, ওকে। তো এটা হচ্ছে আমার নেগেটিভ ফিডব্যাক, যে তোমার যখন অ্যাসিড সিক্রেশন অনেক বেশি আছে অলরেডি, তখন আমার এমনি স্টোমাক সেটাকে নেগেটিভ ফিডব্যাক দিবে, নেগেটিভ ফিডব্যাক দিবে। এটা হচ্ছে 1 নম্বর। নাম্বার 2 কি? হ্যাঁ, নাম্বার 2 হচ্ছে সোমাটোস্ট্যাটিন। তাহলে বুঝতে পারলাম তো 1 নম্বর হচ্ছে গ্যাস্ট্রিনের নেগেটিভ ফিডব্যাক, নাম্বার 2 কি? সোমাটোস্ট্যাটিন, নাম্বার 3 প্রোস্টাগ্ল্যান্ডিন। এরা কেমনি কি করতেছে ভাই? সেটা হচ্ছে সোমাটোস্ট্যাটিন আমাদের অ্যাসিড সিক্রেশনটা ইনহিবিট করে। একটু আগেই বলছি যে সোমাটোস্ট্যাটিন যত দুনিয়া যত কাজ আছে সব করে, যতগুলো হরমোন আছে সবগুলোকে ব্লক করে। তাহলে সোমাটোস্ট্যাটিন আমাদের অ্যাসিড সিক্রেশনটাকে দুই ভাগে ব্লক করে, একটা হচ্ছে ডিরেক্ট, একটা হচ্ছে ইনডিরেক্ট। ডিরেক্ট হচ্ছে কি ভাই? সেটা হচ্ছে সোমাটোস্ট্যাটিন আমাদের প্যারাটাল যে সেল মেমব্রেন আছে সেখানে একটা রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করে, কাপলড হয় এবং ইনহিবিট করে, ওকে। আর ইনডিরেক্ট পাথওয়ে কি? সেটা হচ্ছে আমাদের হিস্টামিন এন্ড গ্যাস্ট্রিনকে আমার সোমাটোস্ট্যাটিন ইনহিবিট করে। কেমনে ভাইয়া? এখন তোমাদেরকে সেটা পড়াবো, খেয়াল করো। এই যে দেখো কি সুন্দর, সোমাটোস্ট্যাটিন কি করতেছে? সোমাটোস্ট্যাটিন আমাদের প্যারাটাল সেল মেমব্রেনের একটা রিসেপ্টর আছে তার সঙ্গে বাইন্ড করতেছে, বাইন্ড করে জিআই কে স্টিমুলেট করতেছে, নট জিএস অর জিকিউ। কাকে স্টিমুলেট করতেছে? জিআই। জিআই মানে কি ভাই? ইনহিবিটরি প্রোটিন, রাইট? তাহলে জিআই কে যখন সে স্টিমুলেট করতেছে ইনহিবিটরি প্রোটিন, তাহলে জিআই কি করবে বলো তো দেখি? ইনহিবিটরি অ্যাকশন দেবে। এবং যখন জিআই কে যখন স্টিমুলেট করতেছে তখন আমাদের সেকেন্ড মেসেঞ্জার অ্যাক্টিভেট হয়ে যাবে, যেটার নাম হচ্ছে সাইক্লিক এমপি, ওকে, সাইক্লিক এমপি। এবং আলটিমেটলি জিআই কি করতেছে? যেহেতু জিআই একটা ইনহিবিটরি প্রোটিন, এই জিআই কি করবে? আমার সাইক্লিক এমপি প্রোটিন যেন রিলিজ যেন না হয়, বা সাইক্লিক এমপি প্রোটিন যেন তার কাজটা না করতে পারে, এই জন্য সাইক্লিক এমপির পরে কি করে? ইনহিবিটরি অ্যাকশন দেয় বা ব্লক করে দেয়, এই পাথওয়েটাই ব্লক করে দেয়, ঠিক আছে? তো সোজা হিসাব কি ভাই? সোজা হিসাব হচ্ছে আমাদের সোমাটোস্ট্যাটিন রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করে, বাইন্ড করার পরে জিআই কে স্টিমুলেট করে। জিআই কি ভাই? জিআই মানে জি ইনহিবিটরি প্রোটিন। আর জি ইনহিবিটরি প্রোটিনকে যদি সে স্টিমুলেট করতে পারে, জি ইনহিবিটরি প্রোটিন সাইক্লিক এমপি রিলিজ করতে দিবে না, আলটিমেটলি অ্যাসিড সিক্রেশন হবে না, ওকে। দ্যাটস ইট। এটা হচ্ছে সোমাটোস্ট্যাটিন ডিরেক্ট। ইনডিরেক্ট কি ভাইয়া? ইনডিরেক্ট হচ্ছে সোমাটোস্ট্যাটিন যেহেতু আমাদের জিআই সব হরমোনকে ইনহিবিট করে, তাহলে ধরে নাও সোমাটোস্ট্যাটিন আমাদের গ্যাস্ট্রিনকেও ইনহিবিট করতে পারবে, আমাদের হিস্টামিনকেও ইনহিবিট করতে পারবে। এটা হচ্ছে ইনহিবিটরি পাথওয়ে, ঠিক আছে? এটা হচ্ছে ইনডিরেক্ট পাথওয়ে, যে সোমাটোস্ট্যাটিন আমাদের গ্যাস্ট্রিনকে ইনহিবিট করতে পারে, হিস্টামিনকে ইনহিবিট করতে পারে, অ্যাসিড সিক্রেশন কমবে। আচ্ছা, এখন আসো প্রোস্টাগ্ল্যান্ডিন। তবে প্রোস্টাগ্ল্যান্ডিন সেই একই কাজ। সেটা হচ্ছে আমাদের প্রোস্টাগ্ল্যান্ডিন কি করতেছে? প্রোস্টাগ্ল্যান্ডিন আমাদের প্যারাটাল সেল রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করতেছে, বাইন্ড করার পরে কি করতেছে? আমাদের জিআই কে স্টিমুলেট করতেছে, রাইট? তো জিআই কে যদি স্টিমুলেট করে তাহলে আমাদের যে জি প্রোটিনটা থাকে সেটার নাম কি বলতো দেখি? অ্যাডেনাইল সাইক্লেস। অ্যাডেনাইল সাইক্লেস কি ইনহিবিট করে? অ্যাডেনাইল সাইক্লেস কি ইনহিবিট করলে সাইক্লিক এমপি কি ইনহিবিট করে, আলটিমেটলি অ্যাসিড সিক্রেশনটা কমে যাচ্ছে, রাইট? তো সোমাটোস্ট্যাটিন আর প্রোস্টাগ্ল্যান্ডিনের পাথওয়ে দুইটা সেম। ডিরেক্ট যে পাথওয়ে আছে সোমাটোস্ট্যাটিন সেটা, এবং প্রোস্টাগ্ল্যান্ডিন, এই দুটোর মেকানিজম অফ অ্যাকশন সেম। তারা আমাদের ইনহিবিটরি প্রোটিন রিলিজ করবে জিআই, ফলে সাইক্লিক যে অ্যাডেনাইলেটস যে সাইক্লিজ আছে, অ্যাডেনাইলেট সাইক্লিজ কি ইনহিবিট করবে, অ্যাডেনাইলেট সাইক্লিজ কি ইনহিবিট করলে আমাদের সাইক্লিক এমপি ইনহিবিট হবে, সাইক্লিক এমপি ইনহিবিট হলে আমাদের হাইড্রোজেন পটাশিয়াম পাম্পটা ইনহিবিট হবে, রাইট? এই হচ্ছে আমাদের কথা। এখন কথা হচ্ছে ভাইয়া, এতগুলো আপনি ড্রাগের কথা বললেন, তাহলে আমরা কেন প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যান্টাগনিস্ট ইউজ করি না? কেন সোমাটোস্ট্যাটিন অ্যান্টাগনিস্ট ইউজ করি না? কেন প্রোটন পাম্প ইনহিবিটর আমরা ইউজ করি, রাইট? আমাদের অ্যাসিড সিলেকশন করার জন্য। এখন দেখো, এই যে আমাদের হাইড্রোজেন পটাশিয়াম এটিপিএস পাম্প বসে আছে একা একা, মনে করো
এই যে দেখো সবগুলার পাথওয়ের কাজ কি, সবগুলা পাথওয়ের কাজ হচ্ছে হাইড্রোজেন পটাসিয়াম এটিপিএস কে স্টিমুলেট করবে, মানে স্টিমুলেটরি পাথওয়ের কাজ তিনটা, রাইট? এই তিনটার কাজ হচ্ছে আলটিমেট হাইড্রোজেন পটাসিয়াম এটিপিএস পাম্পকে স্টিমুলেট করবে, অ্যাসিড সিক্রেশন করবে। এখন আমরা যদি এমন কোন ড্রাগ আবিষ্কার করতে পারি যেটা এই পাম্পকেই রিপিট করতে পারবে, তাহলে তো উপরের তিনটা কি করতেছে, উই ডোন্ট গিভ এ ড্যাম। ঠিক আমাদের ওমেপ্রাজল, প্যান্টোপ্রাজল যেটাই বলো, প্রোটন পাম্প ইনহিবিটর কেন এত ইম্পর্টেন্ট ড্রাগ, তারা হাইড্রোজেন পটাসিয়াম এটিপিএস পাম্পকে ডিরেক্ট ইনহিবিট করে দেয়। উপরে কি হচ্ছে না হচ্ছে ডোন্ট কেয়ার। তাহলে তুমি যদি পাম্পটা ইনহিবিট করে দাও তাহলে আমাদের অ্যাসিড সিক্রেশন আলটিমেটলি কমে যাচ্ছে। দিস ইজ ইট। ওকে, এটার নাম কেন প্রোটন পাম্প ইনহিবিটর বুঝতে পারলা, এটা এই পাম্পের নাম হচ্ছে প্রোটন পাম্প। আচ্ছা, আর আমরা যে র্যানিটিডিন সোমোটিডিন ইউজ করি, অনেক সময় তোমরা খাইছো রাইট, র্যানিটিডিন সোমোটিডিন, ওগুলা কি ভাইয়া? ওগুলো হচ্ছে আমাদের H2 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, মানে হিস্টামিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। কারণ তাহলে হিস্টামিনটাও কেন কাজ করতেছে ভাইয়া? কারণ হিস্টামিন দেখো, হিস্টামিন কিন্তু ইউজুয়ালি অনেক ভাবে লাইক তোমার হচ্ছে ইয়া করে, হিস্টামিন নিজে অ্যাসিড সিক্রেশন করতেছে প্লাস গ্যাস্ট্রিনকে স্টিমুলেট করতেছে, রাইট? সো যেটা হচ্ছে হিস্টামিন এই পাথওয়ে দুটো ব্লক করতে পারে, এজন্য হিস্টামিন ইউজ করলেও আমাদের আলটিমেট অ্যাসিড সিক্রেশন কমে। বাট সবচেয়ে ইফেক্টিভ হচ্ছে পিপিআই, পিপিআই হচ্ছে সবচাইতে বেশি ইফেক্টিভ। তো দ্যাটস ইট, আমাদের অ্যাসিড সিক্রেশন পড়ানো ডান। আমাদের স্যালাইভেরিয়ান প্যানক্রিয়াটিক সিক্রেশন বাকি আছে, যেটা আজকে আর পসিবল না, এটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। নেক্সট ক্লাসে ফিজিওলজি শেষ করে মুভ করবো আমরা। সো আমাদের বাকি আছে কি কি সিক্রেশন আর দেখি আমরা একটু। স্যালাইভারি সিক্রেশন, প্যানক্রিয়াটিক সিক্রেশন, বাইল সিক্রেশন, এই তিনটা জিনিস আমরা হচ্ছে নেক্সট ক্লাসে, তো খুব বেশি সময় লাগবে না, আধা ঘন্টা লাগবে, তারপর আমরা শুরু করবো। ওকে, প্রশ্নটা কি করলো মুক্তা? অ্যাডিনাল সাইক্লিজ এটিপি কে সাইক্লিক এমপি তে কনভার্ট করে। আচ্ছা ভাই, এই এটিপি টা কোত্থেকে আসে? সাইক্লিক এমপি থেকে আসে দেখো। আচ্ছা 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 আচ্ছা, তুমি সাইক্লিক এমপি মানে কি তুমি সেটাই চিন্তা করো। সাইক্লিক এমপি মানে কি? সাইক্লিক এমপি মানে কি? এমপি মানে কি? অ্যাডিনোসিন মনোফসফেট। এটিপি মানে কি? অ্যাডিনোসিন ট্রাইফসফেট। তো সাইক্লিক এমপি থেকে অ্যাডিনোসিন এটিপি তৈরি করার কোনো ব্যাপার না, ফসফোরিলেশন করতে যে হচ্ছে, রাইট? অ্যাডিনোসিন মনোফসফেট থেকে অ্যাডিনোসিন ট্রাইফসফেট করবে, দ্যাটস ইট। সাইক্লিক এমপি থেকে এটিপি। ও হয়তো বুঝে না যে সাইক্লিক এমপি মানে কি। আচ্ছা, তাহলে কি তোমরা বুঝতে পারছো আজকের টপিক? আই হোপ, যদি কোনো প্রশ্ন থাকে করতে পারো, তাহলে আজকে আমরা এখানে ক্লাস শেষ করবো। তো আমাদের যারা টার্গেট ছিল যে যদি প্রায় শেষ, আমাদের 15-20 মিনিট আলোচনা করলে হয়তো হয়ে যাবে, সেটা আমরা নেক্সট ক্লাসে করে আমরা হয়তো প্যাথোলজি শুরু করবো ইনশাল্লাহ। ঠিক আছে, এটা হচ্ছে টার্গেট। এবং নেক্সট ক্লাস পরশু নিবো আমি, আমি বলে দেবো গ্রুপে, নেক্সট ক্লাস আমার পরশু নেওয়ার ইচ্ছা আছে। তো আজকে এই পর্যন্তই, তাহলে আজকে আল্লাহ হাফেজ। ওকে, কার কোনো প্রশ্ন নাই আই হোপ, থাকলে তো করতাম। ওকে, শেষ।